হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। তো মাধ্যমিক 2027 এর সব ছোট ছোট স্টুডেন্টসরা কেমন আছো সবাই? আজকে আমরা শুরু করবো আমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর মাধ্যমিকে মোট 8 নাম্বার আসে এখান থেকে। এই চ্যাপ্টার নিয়ে অনেকের অনেক সমস্যা, কারোর গ্রাফে সমস্যা, কারোর অঙ্কে সমস্যা, কারোর বা পুরো চ্যাপ্টারেই সমস্যা। তো সব সমস্যা দূর করার জন্যই আজ আমি হাজির হয়েছি এই চ্যাপ্টার নিয়ে। ক্লাসগুলো শুরু থেকে শেষ অবধি করো, নোটস রিভাইজ করো, যে অঙ্কগুলো বাড়িতে দেবো সেগুলো সলভ করবে, পাক্কা ফুল মার্কস পাবেই পাবে। পড়ানো শুরু করার আগে আরেকটা কথা বলে দিই যে আমি প্রত্যেক ক্লাস রিলেটেড 20 থেকে 25টা প্রশ্নের একটা ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট দিই। সেই পিডিএফটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও, লিংক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। চলো আজকের আমাদের টপিক শুরু করা যাক। তো এক নজরে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি পড়বো। সবার প্রথমে আমরা পড়বো পদার্থের প্রকারভেদ, অর্থাৎ পদার্থ ক প্রকারের। তারপর আমরা দেখবো আমাদের গ্যাসীয় অবস্থা সম্পর্কে। তারপর আমরা গ্যাসের কিছু পরিমাপযোগ্য রাশিমালা যেরকম ভর, আয়তন, উষ্ণতা, ঘনত্ব এবং চাপ সম্পর্কে ডিটেলসে জানবো। তারপর আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা অঙ্কের দুটো কনসেপ্ট, একটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং যৌগিক ভেদ কি করে প্রয়োগ করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব। কারণ এই দুটো জিনিস ছাড়া কিন্তু তোমরা ভৌত বিজ্ঞান, স্পেশালি এই চ্যাপ্টার, কিচ্ছু করতে পারবে না। তাই এই দুটো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যেটা কিন্তু তোমরা অঙ্কে ভেদ অধ্যায়ে পড়বে, কিন্তু আমাদের ভৌত বিজ্ঞানে কিন্তু খুবই কাজে লাগবে। এটা ছাড়া কিন্তু তোমরা এগোতেই পারবে না, তাই আমি এটা বলে নেবো। তারপর আমরা পড়বো আমাদের বয়েলের সূত্র। এছাড়াও বাকি যে সূত্রগুলো আছে আমাদের গ্যাসের, সেগুলো আমরা নেক্সট লেকচারে কভার করবো। আজকে আমরা একটাই সূত্র কভার করবো, যেটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। ঠিক আছে? তো সবার প্রথমে চলে আসি আমাদের যে পদার্থের প্রকারভেদ কয় প্রকারের। দেখো আমরা জানি যে আমাদের পদার্থ তিন প্রকারের। কি কি? একটা হচ্ছে আমাদের কঠিন, একটা হচ্ছে আমাদের তরল, একটা হচ্ছে আমাদের গ্যাসীয়। ছোটবেলা থেকে আমরা এটা পড়ে এসেছি। এবার তার এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল যেরকম আমাদের বরফ, জল এবং আমাদের কি আমাদের বাষ্প। যখন জল আমি ফোটাচ্ছি তখন কি সেটা জলীয় বাষ্প হিসেবে উবে যাচ্ছে। তাহলে এই যে কঠিন, তরল এবং গ্যাসীয়, এদের মধ্যে মূল পার্থক্যটা কি? এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে এদের যে অণুগুলো আছে, এই যেমন কি এখানেও আমাদের H2 অণু, এখানেও H2 অণু, এখানেও H2 অণু। যেখানে কি তোমাকে দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের O, আর এই সাদাগুলো হচ্ছে আমাদের H, তাহলে H2O হচ্ছে। ঠিক আছে? H2O অণু এখানে প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে, কারণ প্রত্যেকটাই তো আমাদের H2O। বরফও আমাদের H2O সলিড কন্ডিশনে, জলও আমাদের H2O লিকুইড কন্ডিশনে, এবং জলীয় বাষ্প যখন হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমাদের H2O। কেমিক্যালি সবাই সেম, কিন্তু তাদের ভৌত অবস্থাটা আলাদা। তাহলে এই ভৌত অবস্থা আলাদা হচ্ছে কেন? কারণ তুমি এখানে ভিজুয়ালি দেখতে পাচ্ছ যে এই অণুগুলোর মধ্যে ফাঁকা কম রয়েছে, অর্থাৎ এদের আন্তঃআণবিক দূরত্বটা কম। কেন কম? কারণ এদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, যেটাকে আমরা ভ্যান্ডার বল বল বলে থাকি। দেখো আমাদের মধ্যে আন্তঃআণবিক বল দু প্রকারের হতে পারে, হয় আকর্ষণ নয় বিকর্ষণ। তাদের মধ্যে যেটা আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল, তাকে আমরা ভ্যান্ডার বল বল বলে থাকি। এই ভ্যান্ডার বল বল কি করে? ধরো এটা একটা আমাদের অণু এবং এটা একটা অণু, এই দুটো অণুকে পরস্পর কাছে আনার চেষ্টা করে, তাকেই আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ বল বা ভ্যান্ডার বল বল। ঠিক আছে? ইন্টারমলিকুলার ফোর্স আর একটা হয় ইন্ট্রামলিকুলার ফোর্স। ইন্ট্রামলিকুলার ফোর্স কি? যেটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয় যখন আমরা দেখবো আয়নীয় বন্ধন পড়বো, সমযোজী বন্ধন পড়বো, আমাদের এই চ্যাপ্টার রয়েছে, তখন আমরা আলোচনা করবো ইন্ট্রামলিকুলার ফোর্স, যেটা আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়বো। আর এখন আমি বলছি ইন্টারমলিকুলার ফোর্স, যেটা আমাদের কি দুটো আলাদা আলাদা মলিকিউলকে, অণুকে বা আমাদের পরমাণুকে একত্রিত হতে সাহায্য করে, মানে কাছে আসতে সাহায্য করে। তাহলে আমাদের যে কঠিন পদার্থগুলো থাকে না, কঠিন পদার্থের এই যে আমাদের এক একটা অণু, সেই অণুগুলোকে কাছাকাছি টেনে আনতে বেশি পরিমাণে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল উপস্থিত থাকে। তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং তাপীয় শক্তি প্রায় প্রায় সমতুল্য থাকে। কিন্তু আমাদের যখন গ্যাসের কথা আমরা বলছি, তখন আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিবর্তে আমাদের বেশি থাকে তাপীয় শক্তি। তাপীয় শক্তি কি করে? এদেরকে একে অপর থেকে দূরে দূরে রাখে। বোঝা গেল? তাহলে যেহেতু এখানে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কম, তাই এরা কি দূরে দূরে থাকে, বরং তাপীয় শক্তি বেশি, যে কিনা দূরে রাখতে সাহায্য করে। ঠিক আছে? তাই আমাদের গ্যাসীয় অবস্থা কিন্তু অণুগুলোতে অনেকটা দূরত্বে দূরত্বে থাকে। ঠিক আছে? বোঝা গেল? এবার তাহলে আমরা গ্যাসীয় অবস্থার কিছু বৈশিষ্ট্যের কথায় আসি। দেখো আমরা তাহলে কি বলছি, যে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে আমাদের থার্মাল এনার্জি বেশি। থার্মাল এনার্জি মানে কি? তাপীয় শক্তি, যেটা কি আমাদের অণুগুলোকে একে অপর থেকে দূরে সরিয়ে সরিয়ে রাখে। ঠিক আছে? কার জন্য এটা আসে? এটা আসে আমাদের গতির জন্য। ঠিক আছে? এবং আইএমএফ মানে কি? আইএমএফ মানে এখানে আমরা বলতে চাইছি আন্তঃআণবিক আকর্ষণ বল, যেটাকে আমরা ভ্যান্ডার বল বল বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, এবার গ্যাসের তাহলে বৈশিষ্ট্য কি কি? গ্যাসের বৈশিষ্ট্য হলো যে এদের কিন্তু নির্দিষ্ট কোনো আয়তন বা আকার নেই। দেখো যখন আমি কঠিনের কথা বলি, যেরকম বরফ, বরফের একটা নির্দিষ্ট কি শেপ রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট একটা আকার রয়েছে, নির্দিষ্ট একটা আয়তন রয়েছে। আয়তন মানে কি? যে আমাদের কোনো বস্তু কতটা জায়গা দখল করছে। তাহলে একটা বরফের টুকরো নির্দিষ্ট একটা জায়গা দখল করে, তাহলে কি ওর নির্দিষ্ট আয়তন আছে, ওর নির্দিষ্ট কি আছে, ভর রয়েছে। কিন্তু আমি যখন আয়তন রয়েছে,
আকার রয়েছে। আর যখন আমি জলের কথা বলছি, জলের কি নির্দিষ্ট কোনো আকার আছে? না, জলের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তাকে আমি যে বোতলে রাখছি বা যে পাত্রে রাখছি তার মতো হয়ে আছে। আমি একটা হাঁড়ির মধ্যে জল রাখলে জলের আকার মানে হাঁড়ির আকার। যখন একটা বোতলের মধ্যে রাখছি তার মানে বোতলের আকারটাই জলের আকার। তার মানে জলের বা তরলের নির্দিষ্ট কোনো কিন্তু আকার নেই। কিন্তু আয়তন আছে কি নির্দিষ্ট? হ্যাঁ, আমি যদি বলি যে এখানে আমাদের ১০০ ml জল রয়েছে, এটা কি আমি হাঁড়িতে ঢাললে জল বেড়ে যাবে না বা কমে যাবে না? আয়তনটা কিন্তু আমাদের ফিক্স থাকবে। তখনও ১০০ ml জলই থাকবে। তাই তো? তার মানে আমাদের তরলের ক্ষেত্রে আকার নেই কিন্তু আয়তন আছে নির্দিষ্ট। কিন্তু যখন আমি গ্যাসের কথা বলছি, গ্যাসের কিন্তু না আছে আকার, না আছে আয়তন। কেন? কারণ ওদের অণুগুলো তো অনেক দূরে, দূরে। ওদেরকে চাইলে আমি প্রসারণও করাতে পারি, চাইলে আমি সংকোচনও করাতে পারি। ঠিক আছে? তাহলে সাথে, সাথে কি যেহেতু এদের কি অণুগুলো খুব দূরে, দূরে, তাই এদের কি হয়? এদের ঘনত্বটা খুব কম হয়। তাহলে কি বলবো যে কঠিন বা তরল অপেক্ষা কিন্তু আমাদের গ্যাসীয় অবস্থার ঘনত্ব কম হয়। এবং এটা কি আমাদের অধিক সংনম্য বা মোর কম্প্রেসিবল। কেন? কারণ এর অণুগুলো কি অনেক দূরে, দূরে আছে। তাহলে আমি যদি একে চাপ দিই, চাপ দিলে কি হবে? এরা কাছে, কাছে চলে আসবে। তাহলে যেই কাছে চলে আসলো অর্থাৎ কি চাপ দিয়ে আমি ওদেরকে মানে সংকুচিত করতে পারি। ঠিক আছে? তাই এদেরকে কি বলবো যে এরা মোর কম্প্রেসিবল বা অধিক সংনম্য। বোঝা গেল? সাথে, সাথে আমি কি বলব যে এদের আন্তঃআণবিক দূরত্ব সবথেকে বেশি। কেন? কারণ এদের আন্তঃআণবিক আকর্ষণ বল সবথেকে কম, বরং তাপীয় শক্তি সবথেকে বেশি। বোঝা গেল? তাহলে আমি যেটা মুখে এক্সপ্লেন করছিলাম না যে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আমাদের তাপীয় শক্তি, সেটা এখানে লিখে দেওয়া আছে। আন্তঃআণবিক আকর্ষণ বলের কথা যদি আমি বলি তাহলে সেটা কি বলবো? যে অণুগুলোকে একত্রে ধরে রাখে। এটাকেই কিন্তু আমরা ভ্যান ডার ওয়াল বল বলে জেনে থাকি। ভ্যান ডার ওয়াল ফোর্স, ঠিক আছে? ভ্যান ডার ওয়াল ফোর্সেস বলে। এর অনেক টাইপস রয়েছে যেগুলো তোমরা ক্লাস 11 এর স্টেটস অফ ম্যাটার নামক চ্যাপ্টারে উঠে পড়বে। যদিও কেউ যদি যেই বা নিজের জন্য পড়ে থাকো তখন, তাহলে তখন কিন্তু দেখবে যে তোমাদের এনসিইআরটি থেকে সিলেবাসটা এখন বাদ পড়ে গেছে। ঠিক আছে? যাই হোক, এবং সাথে আমাদের কি তাপীয় শক্তি। তাপীয় শক্তি কি করে? অণুগুলোকে একে অপর থেকে দূরে রাখে। ঠিক আছে? কার ক্ষেত্রে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল সবথেকে বেশি থাকে? কঠিনের ক্ষেত্রে। আর তাপীয় শক্তি সবথেকে বেশি কার থাকে? গ্যাসীয়র ক্ষেত্রে। বোঝা গেল? যেরকম ভিজুয়ালি আমি যদি দেখাই তাহলে ইন্টারমলিকুলার ফোর্সেস কি করে? আমাদের অণুগুলোকে কাছে আনার চেষ্টা করে। আর থার্মাল এনার্জি কি করে? আমাদেরকে দূরে পাঠানোর চেষ্টা করে অণুগুলোকে। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি আমাদের গ্যাসের বিভিন্ন পরিমাপযোগ্য রাশিমালার উপর। প্রথম রাশিমালা আমরা পড়বো মোল সংখ্যা। আচ্ছা বলো তো, তোমরা ক্লাস 9 এ পড়েছো, মোল সংখ্যা আমরা কি পরিমাপ করার জন্য করি? মোল সংখ্যা কিন্তু আমরা করি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণ মাপার জন্য। কিসের জন্য? পদার্থের পরিমাণ মাপার জন্য, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মাপার জন্য। ঠিক আছে? এটা কি ছিল? এটা একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল। বাংলায় সম্ভবত বলে মৌলিক রাশি। ঠিক আছে? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি বাংলাটা দেখতে ভুলে গেছি। ঠিক আছে? তাহলে কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা বাংলায় সম্ভবত মৌলিক রাশি। এবং সেই মৌলিক রাশিটা কি ছিল? পদার্থের পরিমাণ, যার একক কিন্তু ছিল আমাদের মোল। ঠিক আছে? তাহলে এর এককটা কি? এককটা হচ্ছে আমাদের মোল, যাকে কি আমরা MOL বলে ডিনোট করি। ঠিক আছে? এটা কি করে? এটা আমাদের পদার্থের পরিমাণ ডিফাইন করে। যেরকম যেকোনো পরিমাণ, সে গ্যাস হোক বা অন্য কারোর ক্ষেত্রে হোক, আমি এখানে গ্যাসের মোল বলছি তাই আমি সংজ্ঞাটাই গ্যাসের কথা উল্লেখ করছি। তাহলে কোনো গ্যাসের যে পরিমাণে আমরা অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ পাই, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু যদি বর্তমান থাকে তাহলে সেই পরিমাণকে আমরা গ্যাসের মোল সংখ্যা বলে থাকি। বোঝা গেল? আমরা সবসময় জানি যে আমরা যদি কখনো ১ মোল বলি তার মানে নিশ্চয়ই সেখানে Na সংখ্যক কিছু আমাদের কি কণিকা রয়েছে। আমি যদি কথার কথা বলি যে আমার কাছে ১ মোল ডিম রয়েছে, কথার কথা বলছি, ঠিক আছে? এত মোল ডিম হয় না কখনো। তাহলে এত মোল যদি ডিম থাকে তাহলে কি হবে? 6.022 গুণ 10⁻23 টি ডিম রয়েছে আমার কাছে। মানে কল্পনা করতে পারছো? 10⁻23 মানে কি? ধরো 10⁻2 লিখলাম তার মানে কি ১০০। 10⁻3 লিখলাম তার মানে কি ১০ কে ৩ বার গুণ করব তার মানে ১০০০। 10⁻23 মানে কি? একের পরে ২৩ টা শূন্য। তাহলে সেটা কত বড় একটা নাম্বার হবে বুঝতে পারছো? 60222 তারপর 00000 করতেই থাকবে। ৩০ আরো ২০ টা 0 আসবে। ঠিক আছে? তাহলে অত বড় একটা সংখ্যা, এতগুলো যখন ডিম হবে তখন তাকে আমরা ১ মোল ডিম বলব। তাহলে কি আমি ডিমের জন্য আদৌ ১ মোল সংখ্যাটা ব্যবহার করি? না। কার জন্য করি? ছোট এলিমেন্টস এর জন্য। যারা খুব ক্ষুদ্র, যার কারণে তাদের কিন্তু সংখ্যাটা অনেক বেশি হতে পারে। যেরকম অণু, পরমাণু। তাই কি আমরা এই মোল সংখ্যাটাকে কাদের জন্য ব্যবহার করি? মোল সংখ্যাটাকে ব্যবহার করি আমরা অণু, পরমাণুর ক্ষেত্রে। ঠিক আছে? এরকম বলব না যে আমাকে ১ মোল পেন দে। কারণ ১ মোল পেন বানাতে, বানাতে অনেক প্রজন্ম চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে গাণিতিকভাবে এই গ্যাসের ভরকে আমি আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা মোল সংখ্যা পাই। যেটা কিন্তু আমরা ক্লাস 9 এ পড়েছি। এই ফর্মুলাটা কিন্তু আমাদের পরবর্তীকালে লাগবে আবার। N মানে কি? N মানে হচ্ছে আমাদের মোল সংখ্যা। W মানে কি? W মানে হচ্ছে আমাদের ভর। এবং M মানে কি? M মানে হচ্ছে আমাদের আণবিক ভর বা আমরা মোলার ভর বলতে পারি। ঠিক আছে? N, ছোট হাতের n মানে কি? আমাদের মোল সংখ্যা। আর বড় হাতের N কি ছিল? সেটা ছিল আমাদের অণু সংখ্যা। ঠিক আছে? আচ্ছা। এরপরে এরপর আসবো আমরা গ্যাসের ভরের ক্ষেত্রে। এবার ভর মানে কি? যেকোনো পদার্থের ভর হচ্ছে সেই পদার্থের মধ্যে নিহিত জড় পদার্থের পরিমাণ। তাহলে গ্যাসের ভরও একই জিনিস। তাহলে কি বলবো? একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকেই ওই গ্যাসের ভর বলবো। এটা কিসে মাপি আমরা সাধারণত? গ্রাম বা কিলোগ্রামে। তুমি দোকানে গিয়ে কি বলো? ১ কিলো চাল দাও, ২ কিলো আটা দাও, তারপর ১০০ গ্রাম চিনি দাও। তাহলে এরকম ভাবে কি আমি গ্রাম বা কিলোগ্রামে মাপি। এবং এর যদি আমি একক বলি তাহলে একক আমি সিজিএস পদ্ধতিতে কি বলবো? গ্রাম। এবং এসআই পদ্ধতিতে কি বলবো? কিলোগ্রাম। এটা আমরা অলরেডি পড়েছি আমাদের ক্লাস 9 এ।
এবং এদের মধ্যে যদি আমি সম্পর্ক বলতে চাই তাহলে আমি কি বলবো? আমি বলবো যে 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম। বাট 1000 মানে কি 10 টু দি পাওয়ার 3, তাহলে 10 টু দি পাওয়ার 3 গ্রাম। কেন? কারণ আমরা জানি যে আমাদের কে এমন একটা প্রেফিক্স যে কে মানে হচ্ছে আমাদের কিলো, আর কিলো মানেই হচ্ছে 10 টু দি পাওয়ার 3। যেরকম আমার যখন 1000টা সাবস্ক্রাইবার হবে, ঠিক আছে? এখন তো স্বপ্ন মনে হচ্ছে, কারণ হচ্ছেই না। তোমরা তো সাবস্ক্রাইব করোই না, এমনিই ভিডিও দেখো। আমার ভিডিও চ্যানেলে প্রায় 46% যারা ভিউয়ার্স রয়েছে তারা কেউ সাবস্ক্রাইব করে না। মানে এমনিই যারা রেগুলার ভিউয়ার্স তাদের মধ্যে। তো যাই হোক, যখন আমার 1000 সাবস্ক্রাইবার হবে তখন আমি কি বলব? তখন আমি বলব আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে। কারণ K মানে কি? K মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 বা 1000। বোঝা গেল? তাহলে আমি যখন K কথাটা ব্যবহার করি, ধরি আমি কোথাও বললাম যে আমি 1 কিলোমিটার হেঁটেছি। তাহলে কিলোমিটার, কিলো মানে কি? কিলো মানেই হচ্ছে 10 টু দি পাওয়ার 3। তাহলে আমি কত মিটার হেঁটেছি? 10 টু দি পাওয়ার 3 মিটার হেঁটেছি। অর্থাৎ আমি 1000 মিটার হেঁটেছি। বোঝা গেল কথাটা আমার? সাবস্ক্রাইব করে দিও এই কথাটা শুনে যদি কারো দুঃখ লাগে, যদি না করে থাকো। আচ্ছা তারপর হচ্ছে আমাদের গ্যাসের আয়তন। এবার গ্যাসের আয়তন কি? গ্যাসের আয়তন ভুলে যাও। তুমি বলো পদার্থের আয়তন কি? যেকোনো আয়তন যদি আমাকে বলা হয়, আয়তন মানে কতটা জায়গা দখল করছে। ঠিক আছে? যেরকম আমি ওই বরফের এক্সাম্পল নিলাম। ঠিক আছে? আবার এটা বললাম যে আমাদের গ্যাসের আয়তনে কি বলেছি? যে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন থাকে না। তাহলে আমি কি বলবো এমনি? যে গ্যাস যে ত্রিমাত্রিক স্থান দখল করে সেটাকেই আমরা বলবো আয়তন। আয়তন মানেই সেটা 3 ডাইমেনশনাল হয় সবসময়। এবং গ্যাসের কি কোনো নিজস্ব আয়তন আছে? নেই। তার মানে আমি কি বলতে পারি? যে আমাদের যে পাত্রের মধ্যে আমি গ্যাসটাকে রাখছি, সরি পাত্রের গ্যাস না, পাত্রের আয়তন। আমি কি বলবো? যে আমাদের পাত্রের যে আয়তন, সেই আয়তনটা কিন্তু আমার গ্যাসের আয়তন হয়ে যায়। কি হয়? আমি যে পাত্রের মধ্যে রাখবো তার যা আয়তন সেটাই কিন্তু আমাদের গ্যাসের আয়তন হয়ে যায়। ঠিক আছে? সেটাই এখানে লেখা আছে। গ্যাসের নিজস্ব কোনো আয়তন নেই। গ্যাসকে যে বদ্ধ পাত্রে রাখা হয়। আচ্ছা, এখানে একটা কথা কেন ইম্পোর্টেন্ট বলা হচ্ছে যে বদ্ধ পাত্র। বদ্ধ পাত্র না হলে কি হবে? ধরো তুমি খোলা পাত্রের মধ্যে রাখলে, ঠিক আছে? তাহলে কি গ্যাস থাকবে? গ্যাস তো তাহলে উড়ে চলে যাবে। কারণ গ্যাসের কি বলেছি? তার প্রসারণ হতে পারে, তার সংকোচন হতে পারে। যেই তুমি মুখ খুলে দেবে তাহলে কি হবে? গ্যাস বাইরে বেরিয়ে চলেই গেল পুরো। ঠিক আছে? তাহলে তো থাকলোই না। তাই আমি কি বলছি? বদ্ধ পাত্র। তাহলে যখন বদ্ধ পাত্র বলবো তখন এই বদ্ধ পাত্রের যে আয়তন, বদ্ধ পাত্রের আয়তন সেটাই কিন্তু আমাদের গ্যাসের আয়তন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এর আয়তনের এককের কথা বলি। আয়তন মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। 3 ডাইমেনশনাল, ঠিক আছে? ত্রিমাত্রিক। তাহলে আমি কি বলবো? মিটার, মিটার, মিটার মানে মিটার কিউব। আর যদি সিজিএস একক বলি তাহলে কি বলবো? সেন্টিমিটার কিউব। এছাড়া আমি যদি অন্যান্য এককের কথা বলি, যেটা আমরা প্রচলিতভাবে ব্যবহার করে থাকি, তাহলে সেটা কি? তোমার বাড়িতে যখন জল আসে, জলের ব্যারেল আসে, তখন তুমি কি বলো? 1 মিটার কিউবের জল দাও। তাহলে যে জল দিতে আসে সে হয়তো তোমাকে থাপ্পড় মারলো, বললো কিসব বলছো? কি বলি আমরা তখন? আমরা বলি যে 1 লিটারের জলের ব্যারেল দাও তো। তাই তো? তাহলে আমি কি বলি তখন? লিটার বলি। তাহলে আমি কোন একক ব্যবহার করি প্রচলিত অর্থে? লিটার। ঠিক আছে? এল মানে কি? এল মানে হচ্ছে আমাদের লিটার। এটা কি আমাদের সিজিএস? না। এটা কি আমাদের এসআই? না। ঠিক আছে? প্রচলিত একক। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? আমরা বলব যে 1 লিটার মানে আমাদের 1000 এমএল। আবার এই যে এমএল না, এমএল মানেই হচ্ছে আমাদের 1 এমএল মানেই হচ্ছে 1 সেন্টিমিটার কিউব বা 1 সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার। এই যে পাওয়ারে যখন 3 থাকে তখন তাকে কি বলি? কিউব। এই কিউবিক সেন্টিমিটার। আবার আমি একটা কথা বলতে পারি যে 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। এই কনভার্সনটা আমাদের অঙ্কর ক্ষেত্রে বেশি কাজে লাগে। এটা তো আমাদের অঙ্কতে কাজে দেবে খুব। ঠিক আছে? 1 সেন্টিমিটার কিউব মানেই হচ্ছে আমাদের 1 মিলিলিটার। এটা আমাদের ফিজিক্সে কাজে লাগবে। এবং 1 লিটার থেকে 1000 মিলিলিটার এটা আমাদের ফিজিক্স আর অঙ্ক 2 জায়গাতেই কাজে লাগবে। তাহলে এই কনভার্সন গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার যে কথাটা আমি বলছিলাম যে আমি গ্যাসকে যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রেরই যে আয়তন সেই আয়তনটা ওই গ্যাসের আয়তন হয়ে যাবে। তো ধরো আমি নির্দিষ্ট পরিমাণ গ্যাস এখানে পুট করছি। আমি কি করছি? একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস। নির্দিষ্ট পরিমাণ বলছি মানে তার ভরটা নির্দিষ্ট, তার যে অনুসংখ্যা সেই অনুসংখ্যাটা নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আমি এর মধ্যে ফিল করেছি। আর এগুলো কি? এগুলো সব হচ্ছে আমাদের বদ্ধ পাত্র। ঠিক আছে? ক্লোজড কন্টেনার। তাহলে যেহেতু এর মাথাটা ঢাকা আছে তাহলে এর ভিতরে যখন গ্যাসটা ঢোকাচ্ছি এই ভিতরেই থাকতে হবে ওকে। তাহলে ও কি করবে? ওর যে অণুগুলো সেগুলো এখানে নিজের মতো করে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এখন এই পুরো পাত্রটা জুড়ে এই গ্যাসটা থাকবে। তাহলে এটাই কিন্তু এখন এই গ্যাসের আয়তন। তাহলে আমি কি বলবো? একে বলবো এখন ভি গ্যাস। ঠিক আছে? ভি গ্যাস মানে ভলিউম অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের আয়তন। তাহলে এই পাত্রের যে আয়তন সেই আয়তনটাই কিন্তু এখন ভি গ্যাস। কিন্তু এই গ্যাসটাকে মানে এই সমপরিমাণ গ্যাসকেই আমি যদি এই পাত্রে ট্রান্সফার করি তাহলে কিন্তু এখন এটাই ভি গ্যাস হয়ে যাবে। অর্থাৎ যেই আমি ছোট পাত্রের মধ্যে গ্যাসটাকে ঢোকালাম ও অটোমেটিক নিজে সংকুচিত হয়ে গেল। কিভাবে হলো? এই যে অণুগুলোর মধ্যে দূরত্ব, এই অণুগুলোর মধ্যে দূরত্ব বেশি না, ওই অণুগুলোর মধ্যে দূরত্বটা কমে গেল। তাই কি করতে পারলাম? আমি ওকে সংকোচন করতে পারলাম ছোট বদ্ধ পাত্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে। ঠিক আছে? ও অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল। কেন? কারণ ওদের মধ্যে তো অনেক ফাঁকা রয়েছে। তাহলে যদি আমি চাপ দিই ওরা কাছে আসতে পারবে তো, সেই জায়গাটা রয়েছে তো। ঠিক আছে? তাই কিন্তু আমরা বলতাম যে আমাদের গ্যাস, আমি কি বলতাম? যে গ্যাস আমাদের অধিক সংনম্য বা মোর কম্প্রেসেবল। অধিক সংনম্য। ঠিক আছে? আমার বাংলা টাইপিং এ একটু প্রবলেম হয়।
আচ্ছা, তাহলে কি হচ্ছে আমাদের অধিক সংগ্রাম্য। আবার আমি যদি ভাবি যে না আমি আরো চাপবো ওকে, তাহলে ঠিক আছে এখনো ফাঁকা আছে তো এদের মধ্যে, হ্যাঁ আছে, তাহলে আমি কি করবো ওকে আরেকটু ছোট পাত্রের মধ্যে ঢোকালাম। তাহলে যেই আমি আরেকটু ছোট পাত্রের মধ্যে ঢোকালাম, এখন কিন্তু গ্যাসের আয়তন এটা হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ এতটা চেপে যাবে না, এখানে যেমন ফাঁকা টাকা আছে, ঠিক আছে, এআই জেনারেটেড ইমেজ তো একটুখানি এদিক ওদিক থাকে। তো এই অণুগুলো কি হবে, এই পুরো পাত্রটা জুড়ে তৈরি হয়ে যাবে এখন, ঠিক আছে। তাহলে এখন যতটা ফাঁকা রয়েছে এদের মধ্যে কি কম ফাঁকা থাকবে, এই যে ছোট ফাঁকাটা কি ছোট হয়ে গেল। অর্থাৎ আমি কি বলতে চাইছি যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে আমি যদি বিভিন্ন আকারের পাত্রের মধ্যে রাখি, তাহলে সেই পাত্রের আয়তন সাপেক্ষে সেই গ্যাসের আয়তনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বোঝা গেল? কখনো গ্যাসের সমপরিমাণ গ্যাসেই এতটা আয়তন থাকবে, কখনো এইটুকু আয়তন থাকবে, কখনো এইটুকু আয়তন থাকবে। বোঝা গেল? তাহলে আয়তনটা কিন্তু আমাদের চেঞ্জ হতে পারে গ্যাসের। কিসের ভিত্তিতে? আমাদের কোন পাত্রে রাখা হয়েছে তার ভিত্তিতে। যেরকম ভাবে জল বা তরলের আকার চেঞ্জ হয়, সেরকম ভাবেই কিন্তু গ্যাসের আয়তন চেঞ্জ হয়। আকারটাও চেঞ্জ হবে, আয়তনটাও চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমাদের একটা ভাইটাল জিনিসে, যেটা হচ্ছে আমাদের গ্যাসের ঘনত্ব। দেখো ঘনত্ব আমাদের দু প্রকার হয়, একটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ডেনসিটি, কি বললাম, একটা হয় আমাদের অ্যাবসলিউট ডেনসিটি, যেটা আমরা নর্মালি যদি কখনো বলি না যে ঘনত্ব, তাহলে আমরা অ্যাবসলিউট ডেনসিটির কথাই বলে থাকি। আর একটা আমাদের গ্যাসের জন্য স্পেশালি থাকে, যেটা কি আমাদের গ্যাসের জন্য স্পেশালি, যেটা কি, যেটা হচ্ছে আমাদের বাষ্প ঘনত্ব। কি বললাম? বাষ্প ঘনত্ব। এটাকে আমরা বলে থাকি আমাদের ভেপার ডেনসিটি। কি বলি? এটাকে আমরা বলি ভেপার ডেনসিটি। বাষ্প নাম শুনেই বুঝতে পারছো যে এটা শুধুমাত্র গ্যাসের জন্যই ভ্যালিড। তো বাষ্প ঘনত্ব আমাকে যদি কখনো বার করতে হয়, তাহলে সেটা আমি কি করে বার করবো? আমাদের যে আণবিক ভর, আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ আমাদের এম মানে কি? এম মানে হচ্ছে আমাদের আণবিক ভর। আর ডি মানে কি? ডি মানে হচ্ছে আমাদের বাষ্প ঘনত্ব। ঠিক আছে? তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব বার করতে হলে গ্যাসের আণবিক ভরকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে? এর ডেরিভেশন এবং বাষ্প ঘনত্ব কি, তার সংজ্ঞা, এই সমস্ত কিছু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেক্সট চ্যাপ্টারের জন্য, এই চ্যাপ্টারে নয়। তাই এই চ্যাপ্টারে জাস্ট তোমরা ফর্মুলা মনে রাখবে। ওকে? আচ্ছা, এবার চলে আসে আমাদের অ্যাবসলিউট ডেনসিটির কথা। যে কোনো যে ম্যাটার তার জন্যই ভ্যালিড এটা। ঠিক আছে? তাহলে অ্যাবসলিউট ডেনসিটি বা শুধু ঘনত্ব যদি কখনো উল্লেখ করে, তার মানে তাকে আমরা ডি দিয়ে ডিনোট করতে পারি বা আমরা রো দিয়ে ডিনোট করতে পারি। এটা কি? এটা হচ্ছে আমাদের ঘনত্ব। ঠিক আছে? তার ফর্মুলা হচ্ছে আমাদের ভর মানে ডাব্লু, তাকে আমি আয়তন দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের চলে আসে তখন সেটা তার ঘনত্ব। ঠিক আছে? যাকে আমরা ডি অথবা রো দিয়ে ডিনোট করি। ডি কেন? কারণ আমাদের ডেনসিটি। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে ভরকে আমি যদি আয়তন দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমি ঘনত্ব পাই। ঠিক আছে? অর্থাৎ প্রতি একক আয়তনে মোট কতটা ভর রয়েছে সেটাই হচ্ছে তার ঘনত্ব। বোঝা গেল? এবার চলে আসি আমরা গ্যাসের উষ্ণতাতে। এইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? যদি তুমি কনসেপচুয়ালি সায়েন্সকে বুঝতে চাও, ভবিষ্যতে সায়েন্স নিয়ে এগোতে চাও, তাহলে কিন্তু এই পয়েন্টটা তোমাদের খুব ভালোভাবে মাথায় গেঁথে নেওয়া উচিত। কি? যে আমাদের গ্যাসের উষ্ণতা কি? গ্যাসের উষ্ণতা মানে কি? তার তাপের পরিমাণ। সে তো বুঝলাম, কিন্তু এটা কোথা থেকে আসছে? এটা আসছে আমাদের গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তির ওপরে, অর্থাৎ কাইনেটিক এনার্জির ওপরে, যার উপরে কিন্তু ক্লাস 11 এ একটা হোল চ্যাপ্টার রয়েছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, কেটিজি। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওই ক্ষেত্রে। তার উপরেই বেস করে আমরা আবার থার্মোডাইনামিক্স পড়ি অনেক ক্ষেত্রে। ঠিক আছে? তো এটুকুই আপাতত বুঝলে চলে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে গ্যাসের উষ্ণতার এসআই এককটা কি? এসআই একক কিন্তু আমাদের কেলভিন, না তো আমাদের ডিগ্রি সেলসিয়াস, না তো আমাদের ডিগ্রি ফারেনহাইট, যেটা কিন্তু অর্ধেক স্টুডেন্ট ভুল করে চলে আসে। এবার ডিগ্রি সেলসিয়াস কি সিজিএস একক? না, এটাও কিন্তু লোকে ভুল করে। কি? সেগুলো আমাদের অন্যান্য একক, কিন্তু আমাদের সিজিএস একক না। তাহলে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট এগুলো কিন্তু আমাদের অন্যান্য একক। বোঝা গেল? তাহলে এই এককগুলোর মধ্যে আমাকে ইন্টার কনভার্সন দেখতে হবে। এবার তার আগে আমি একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নটার উত্তর দাও। বলো তো যে তোমার শরীরে জ্বর উঠেছে, মা থার্মোমিটার দিয়ে জ্বর মাপলো। এবার তোমাকে বললো বাবু তোর তো 100 জ্বর উঠে গেছে রে। তো ওটা 100 জ্বর উঠেছে মা তো বলে, কিন্তু 100 কি? 100 কেলভিন, 100 ডিগ্রি সেলসিয়াস, না 100 ফারেনহাইট? উত্তরটা দাও আমাকে কমেন্ট বক্সে আগে নিজের থেকে, তারপর আমি কি বলছি সেটা শোনো। তো আমি জানি 99% স্টুডেন্টরাই কি বলবে, 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমরা সবসময় ডিগ্রি সেলসিয়াস শুনতে শুনতে অভ্যস্ত। আচ্ছা, তাহলে এবার বলো তো, যখন আমাদের বাইরে 35 ডিগ্রি সেলসিয়াস হয় তখন কি করি? তখন দাদা আমরা ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, ভালো কথা। আর যখন 42 ডিগ্রি সেলসিয়াস হয়, দাদা তখন এত গরম থাকে যে তখন আমরা মাকে বলি মা আমাকে একটা এসি কিনে দাও, আর যার বাড়িতে এসি থাকে সেই এসি চালিয়ে দেয়। ভালো কথা। কি মা, তাহলে এটা কিরকম কনফ্লিক্টিং হয়ে গেল না? যখন আমাদের 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলো বাইরে, তখন আমি থাকতে পারছি না, আমার গরম লাগছে, কিন্তু আমার জ্বর হলে তখন 100 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে, তাহলে সেই হিসেবে তো আমার পুরো মরে যাওয়ার কথা। 42 ডিগ্রি সেলসিয়াসে আমরা হাপিত্তাস করতে শুরু করি যে কতটা গরম পড়ে গেছে, আর 100 ডিগ্রি সেলসিয়াস আমরা বেঁচে রয়েছি। এটা হতে পারে? না। তার মানে নিশ্চয়ই ওটা ডিগ্রি সেলসিয়াস না। এক্স্যাক্টলি, ওটা কি? ওটা হচ্ছে আমাদের ফারেনহাইট। তাহলে আমরা যে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি না আমাদের শরীরের, ওটা 100 ডিগ্রি সেলসিয়াস না, তাহলে আমরা মরে যেতাম। ওটা 100 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? তাহলে আমাদের থার্মোমিটারে আমরা কোন এককটা ব্যবহার করি? ওখানে কিন্তু আমরা ফারেনহাইট ব্যবহার করি। বোঝা গেল?
এইবার একটা কথা মাথায় রাখবে যে আমাদের ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট এটা কিন্তু আমাদের পজিটিভও হতে পারে, এটা কিন্তু আমাদের নেগেটিভও হতে পারে। প্লাস ভি লেখা মানে কি পজিটিভ, প্লাস মানে ধনাত্মক, আর ভি বলতে ওই পজিটিভ নেগেটিভের লাস্টে দুটো লেটারকে নেওয়া হয়, এবং নেগেটিভ নেগেটিভ মানে লাস্টে ভিই এবং আগে মাইনাস দেওয়া মানে কি ঋণাত্মক, ঠিক আছে? তাহলে আমাদের ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট সেটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ থাকতে পারে, কিন্তু আমাদের কেলভিন স্কেলে কিন্তু শুধুমাত্র পজিটিভ ভ্যালু আসে, কোনো নেগেটিভ ভ্যালু আসতে পারে না, কারণ কেলভিন স্কেল আমাদের শুরুই হচ্ছে 0 কেলভিন থেকে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের এরকম কোয়েশ্চেন দেয় যে উষ্ণতা পরিমাপক কোন স্কেলে আমাদের ঋণাত্মক মান আসে না, সেটা কি হবে? সেটা হবে আমাদের কেলভিন স্কেল। কে মানে কি? কে মানে হচ্ছে আমাদের কেলভিন, এটা কিন্তু আমাদের তাপমাত্রার এসআই একক। ঠিক আছে? ওকে। এবার আমরা দেখে নিই যে আমাদের উষ্ণতার স্কেল এবং তার রূপান্তর কিভাবে হবে। দেখো, এটা বোঝানোর জন্য আমি একটা শর্ট ট্রিক ব্যবহার করি, যেটাকে আমি শেখাবো কি, আমাদের সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর বা তার অপোজিট। তো আমরা কি করব, আমাদের কেলভিন এবং তার থেকে আমি চাইছি ডিগ্রি সেলসিয়াস বানাতে। দেখো, আমাদের যখন কেলভিনে তাপমাত্রা প্রকাশ করি তখন আমরা তাকে বড় হাতের টি দিয়ে ডিনোট করি, আর যখন আমি ডিগ্রি সেলসিয়াসকে ডিনোট করি তখন আমরা ছোট হাতের টি দিয়ে ডিনোট করি। তাহলে দুটোই আমাদের টেম্পারেচার, ক্যাপিটাল টি মানে আমাদের টেম্পারেচার, স্মল টি মানেও আমাদের টেম্পারেচার, দুটোই আমাদের তাপমাত্রা। কিন্তু আমি যখন বলছি ক্যাপিটাল টি অর্থাৎ কেলভিনে উষ্ণতা, তখন আমরা তাকে বলি অ্যাবসলিউট টেম্পারেচার বা পরম উষ্ণতা। কি বলি? তখন আমরা বলি যে এটা আমাদের পরম উষ্ণতা। ঠিক আছে? বোঝা গেল? এটা একটা স্পেশালিটি। ছোট হাতের টি যখনই ডিনোট করছি, যেরকম চার্লসের সূত্রে আমরা ডিনোট করবো ছোট হাতের টি, অর্থাৎ ওটার সেলসিয়াস স্কেলের উষ্ণতার কথা বলা হচ্ছে। আর যখন বড় হাতের টি বলবো তার মানে কেলভিন স্কেলের উষ্ণতার কথা বলা হচ্ছে। যাই হোক, তাহলে কেলভিন থেকে যদি আমি কি ডিগ্রি সেলসিয়াসে যেতে হয়, তাহলে আমি কি করবো? তাহলে আমি -273 করবো। কি করবো? বোঝা গেল? আর যদি আমাকে বলে যে আমাকে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করতে হবে তাপমাত্রা, তাহলে আমি কি করব? তাহলে আমি +273 করব। বোঝা গেল আমার কথাটা? যখন আমাকে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে আসতে হবে তাহলে আমি +273 করব, আর যখন কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস যেতে হবে তখন আমি -273 করব। এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক্সাম্পল যেরকম আমাকে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস, সেটা কত কেলভিন? তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে যেতে হবে আমাকে কেলভিনে। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হবে? সেলসিয়াস থেকে কেলভিনে আসতে চাইছি, তাহলে কি করতে হবে? আমাকে +273 করতে হবে। তাহলে আমি কি করব? 27-এর সাথে আমি 273 যোগ করে দেবো, তাহলে এত কেলভিন হবে আমার উত্তরটা। তাহলে আসলে কত হচ্ছে উত্তরটা? তাহলে আমার কিন্তু আসছে 300 কেলভিন। বোঝা গেল? এটাই কিন্তু এখানে করে দেওয়া আছে, তাই আমি আমার হাতের লেখাটা মুছে দিলাম, কারণ আমার হাতের লেখাটা খুবই ভালো, তো তাই তোমরা দেখলে আবার যদি কিছু বলো, তাই এরকম করা থাকলো। বোঝা গেল? আবার যদি আমাকে অপোজিটটা বলতো যে 300 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি কি করে বার করতাম? তাহলে কেলভিন থেকে এবার ডিগ্রি সেলসিয়াস বার করতে বলছে, তাহলে আমি কি করতাম? 300 থেকে 273 বিয়োগ করে দিতাম। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে তাহলে আসছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস। মিলে গেল? মিলে গেল। এই যে আগে 27 ডিগ্রি থেকে কনভার্ট করলাম, 300 কেলভিন আসলো। এবার কেলভিন থেকে আমি আবার অপোজিটটা করলাম, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেলাম। বোঝা গেল? এবং সাথে সাথে কখনো যদি এই ফর্মুলাটা আমাদের বেশি লাগবে না, কিন্তু কিছু কিছু প্রশ্নে লাগতে পারে, যদি ফারেনহাইট এবং সেলসিয়াস সম্পর্ক আমাদের কখনো কাজে লাগে, মানে সেলসিয়াস থেকে ফারেনহাইট যেতে হচ্ছে, তাহলে আমরা ছোট ক্লাসে অলরেডি অনেকবার পড়েছি P/5 = F-32/9। যেরকম আমরা যদি কখনো বলি যে 113 ডিগ্রি ফারেনহাইট, তাহলে ওটা সেলসিয়াসে কি করে বের করবো? তাহলে 113 ডিগ্রি ফারেনহাইট বলছে মানে কি F তোমার 113 বলে দিচ্ছে। ঠিক আছে? আমি বক্সটা কেটে দিচ্ছি কারণ বাজে লাগছে দেখতে, ওখানে তো মার্কিং করাই রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে F = 113। তাহলে আমি C কি করে বার করবো? কিছু না, শুধু F এর জায়গায় কি আমার এখানে F-32, F এর জায়গায় 113 বসিয়ে দেবো। তাহলে কি করবো? 113 বিয়োগ 32/9। এবার সলভ করলে ওটা 45 ডিগ্রি সেলসিয়াস আসছে। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। এই যে আমরা বলি যে আমাদের 100 জ্বর এসছে, তার মানে 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর এসছে, সেটা মানে কত সেলসিয়াস এবং কত কেলভিন, এটা আমাকে কমেন্ট বক্সে বলবে। ঠিক আছে? তাহলে 100 জ্বর আসা মানে 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর আসা, সেটা কত ডিগ্রি সেলসিয়াসের সমান, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে করে জানাবে। এবার নেক্সট টপিক আমি মুভ করি, যেটা কি আমাদের গ্যাসের অবস্থা অপেক্ষক বা স্টেট ফাংশন। এগুলো কি বেসিক্যালি? তো দেখো, আমাদের যে গ্যাসীয় পদার্থের অবস্থা, না ওই অবস্থাটা বোঝাতে মোটামুটি আমাদের 4টে পরিমাপযোগ্য রাশির দরকার পড়ে। যেটা কি, যেটা আমরা প্রথমে বললাম এন, মানে আমাদের মোল সংখ্যা। কি এটা? মোল সংখ্যা। এরই রিজেম্বলেন্সে আমরা বলতে পারি কিন্তু আমাদের ভরের কথা বা ডাব্লু। ঠিক আছে? তারপর কাকে বলতে পারি? তারপর আমরা বলতে পারি চাপের কথা, চাপ মানে কি আমাদের পি। তারপর আমরা কার কথা বলতে পারি? তারপর আমরা বলতে পারি আয়তনের কথা, যেটা আমাদের কি ভি। এবং সাথে আমরা কি পড়েছিলাম? আমাদের উষ্ণতার কথা পড়েছিলাম, অর্থাৎ টি। এই যে 4টে আমাদের রাশি আছে না, এই 4টে পরিমাপযোগ্য রাশি যদি আমি জানতে পারি, তাহলেই কিন্তু আমরা গ্যাসের যে অবস্থা সেটাকে প্রেডিক্ট করতে পারবো। এই 4টের মধ্যে আমরা যদি কোনো একটা শর্তের পরিবর্তন করি, তাহলে কি হয়? সেটা যে নির্দিষ্ট অবস্থায় ছিল তার থেকে অন্য অবস্থাতে সে কিন্তু চলে যেতে পারে। তাই এদেরকে আমরা বলি অবস্থা অপেক্ষক বা স্টেট ফাংশন ফর আ গ্যাস। যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন তোমাদেরকে আরো ডিটেলসে পড়তে হবে হোয়াট ইজ স্টেট ফাংশন এন্ড হোয়াট ইজ পাথ ফাংশন। তখন তোমরা সেগুলো ডিটেলসে পড়বে, এখন আমি এর ডিটেলসে যাচ্ছি না। এবার আমরা চলে আসি নেক্সট টপিকে, যেটা আমাদের গ্যাসের চাপ বা প্রেসার অফ আ গ্যাস। এবার দেখো, আমি বলেইছি অলরেডি যে আমাদের যে গ্যাসের অণুগুলো, সেই অণুগুলো খুবই লুজলি বাউন্ড, কারণ তাদের মধ্যে যে
ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বা ভ্যান্ডারওয়াল বল সেটা কিন্তু খুবই দুর্বল প্রকৃতির, তাই তো? তাই অণুগুলো কি হয় র্যান্ডম ডাইরেকশনে, মানে ইতস্তত ভাবে এদিক ওদিক সেদিক করে করে কি করছে, এদিক ওদিক যাচ্ছে র্যান্ডম ভাবে, কি সে এদিক ওদিক চলাচল করছে, করতে করতে কি করছে, দেয়ালে ধাক্কা খাচ্ছে। তাহলে যে পাত্রের মধ্যে রাখা আছে, ধরে নাও এটা একটা পাত্র, ঠিক আছে, তার মধ্যে একটা দেয়াল, এটা একটা দেয়াল, ঠিক আছে, এই দেয়ালে কি করছে, তাই র্যান্ডম ভাবে এসে ধাক্কা খাচ্ছে। তাহলে এই যে সংঘর্ষ হচ্ছে বা ধাক্কা খাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের চাপটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার যে কোনো একটা একক ক্ষেত্রফল ধরো, যেরকম আমি এখানে একটা একক ক্ষেত্রফল মার্ক করেছি, এই যে একটা একক ক্ষেত্রফল, এই একক ক্ষেত্রফলটার উপর লম্বভাবে আমাদের যে বল প্রয়োগ হচ্ছে সেইটাকেই আমরা বলবো গ্যাসের চাপ। কে বলটা প্রয়োগ করছে? আমাদের গ্যাসের অণুগুলো। কি কি জন্য করছে? কারণ ওদের একটা র্যান্ডম মোশন রয়েছে, এদিক ওদিক সেদিক করে কি ওরা বারবার এদিক ওদিক ছুটোছুটি করছে, করতে করতে আমাদের ধাক্কা খাচ্ছে দেয়ালে গিয়ে, আর ওই যে দেয়ালে ধাক্কা খাচ্ছে এর জন্যই কি গ্যাসের চাপটা তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে ফর্মুলাটা কি হবে? যেহেতু বলছি যে একক ক্ষেত্রফল, অর্থাৎ এক একক ক্ষেত্রফলের জন্য কতটা বল, তাহলে আমি তাকে ভাগে রাখবো, অর্থাৎ ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে কি হলো, এটা আমাদের পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। যারা আমার কথাটা বুঝতে পারলে না যে কেন আমি এক এককের কথা বললাম, তাদেরকে এরকম ভাবে বোঝাই। ধরো তোমাকে প্রশ্নে বললো যে 5 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর আমাদের 10 নিউটন বল কাজ করছে, তাহলে বলো তো এর চাপ কত? তাহলে তুমি বলবে যে এক এককের উপর কতটা কাজ করছে, তার মানে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর কতটা কাজ করছে। তাহলে সেটা বার করার জন্য কি করতে হবে আমাকে? 10 নিউটন ডিভাইডেড বাই 5 করতে হবে। অর্থাৎ এফেক্টিভলি তুমি কি করলে, যতটা তোমার মোট বল ছিল অর্থাৎ এফ ডিভাইডেড বাই 5, এই 5টা কি ছিল, মোট ক্ষেত্রফল, অর্থাৎ তুমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে। তাহলে যখনই আমি একক আয়তন, সরি, মানে একক কিছু একটা বার করতে চাইছি, তার মানে সেটাকে আমি ভাগের পোর্শনে রাখি। যেরকম এখানে আমি বললাম যে একক ক্ষেত্রফলে কতটা বল প্রয়োগ হচ্ছে, তার মানে আমি ক্ষেত্রফলটাকে ভাগে রাখবো। বোঝা গেল তাহলে এই কনসেপ্টটা? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের কোয়েশ্চেন কখনো ফ্রেম হতেই পারে, যে আমাকে বলে দিল যে 5 মিটার স্কোয়ারের উপর আমাদের 10 নিউটন বল কাজ করছে, তাহলে আমাদের চাপ কত? তাহলে কনসেপ্ট লাগাতে হবে যে 1 মিটার স্কোয়ারের জন্য যখন আমি বল বার করবো তখন সেটা আমাদের আসবে কি, চাপ। তাহলে কি আসলো এটা, দেখো, তাহলে নিউটন বাই 5টা কি 5 মিটার স্কোয়ার, তাহলে এককটা কত আসলো, এককটা আসলো কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার। আমি একবার এককটাও পেয়ে গেলাম, এই যে নিউটন পার মিটার স্কোয়ার, এটাই কি আমাদের গ্যাসের চাপের একক, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, এসআই এককটা আমাদের নিউটন পার মিটার স্কোয়ার। এবার এই যে নিউটন পার মিটার স্কোয়ার, একেই আমরা কি বলে থাকি, একেই আমরা বলে থাকি আমাদের পাস্কাল। একে কি বলবো, একে বলবো আমাদের পাস্কাল। পি এ মানে কি, পাস্কাল, ঠিক আছে, বিজ্ঞানী পাস্কালের নামে আমরা পাস্কাল দিয়েছি। এবং আমাকে যদি সিজিএস একক বলে, সিজিএস একক আমাদের নিউটনের জায়গায় কি হবে, ডাইন, কারণ আমাদের বলের এককটা কি আমাদের ডাইন, উপরে বল রয়েছে তো, আর নিচে আমাদের কি রয়েছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে, সেন্টিমিটার 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 স্কোয়ার। কেন আমি স্কোয়ার আনলাম, কারণ ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি হবে, দৈর্ঘ্যের জন্য সেন্টিমিটার, প্রস্থের জন্য সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার 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 স্কোয়ার। বোঝা গেল? এবার আমাকে যদি বলে এদের মধ্যে সম্পর্ক বলতে, অর্থাৎ 1 পাস্কালের সাথে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের পার্থক্য এই সম্পর্ক বলতে বলছে, তাহলে আমি কি বলবো যে 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এদের মধ্যেকার সম্পর্ক। এই সম্পর্ক আমাদের কখনো কিন্তু এমসিকিউতে অথবা আমাদের অঙ্ক করতে কাজে লাগতে পারে, যদিও তোমাদের যে রকম অঙ্ক আসে তাতে এই কনভার্সনটা খুব বেশিও কাজে লাগে না। এছাড়া কি আর কোনো একক নেই? হ্যাঁ আছে, যেরকম আমাদের কি টর, বার, এটিএম, মিলিমিটার এইচজি, সেন্টিমিটার এইচজি, এগুলো, ঠিক আছে। এবং এদের যদি আয়তনের এককটায়, এটা তো আমি আগেই বলে দিয়েছি, আয়তনের এককের যদি আমাকে কখনো কনভার্সন করতে হয় তাহলে কিন্তু আমি এটা ধরবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা ডিসপ্লেস হয়ে গেছে, এটা আগেরটাই হতো, ঠিক আছে, যাই হোক। এবার চলে আসি তাহলে আমাদের গ্যাসের চাপের সংজ্ঞায়। তাহলে সংজ্ঞা আমি কি বলবো, যে কোনো আবদ্ধ পাত্রে, ওই একই কথা, যে আমি যদি কন্টেনারটাকে ঢাকনা দিয়ে আটকেই না রাখি, গ্যাস তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে আবদ্ধ পাত্র হতে হবে। তাহলে কোনো বদ্ধ পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে, এই কথাটা না, যে লম্বভাবে বল প্রয়োগ করছে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যে কনসেপ্টটা যদি তোমাদের না থাকে, তাহলে কিন্তু যখন তোমরা ভালো ইলাস্ট্রেটিভ অঙ্ক করতে যাবে তোমাদের ক্লাস 11-এর একটু কম্পিটিটিভ এক্সামস এর দিকে, জেইর জন্য, নিটের জন্য, তখন কিন্তু তোমরা মুখ থুবড়ে পড়বে, কারণ তোমাদের এই কনসেপ্টটা নেই যে শুধু বল বললেই হবে না, আমাকে লম্বভাবে প্রযুক্ত বলের কথা ভাবতে হবে। তখন যদি আমি সেটার প্রতি একক ক্ষেত্রফলের মানটা বার করি, তাহলেই কিন্তু সেটা আমাদের চাপ হয়ে দাঁড়াবে। বোঝা গেল? তাহলে আমাকে কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হবে যে বলটা কিভাবে প্রয়োগ হতে হবে, বলটা কিন্তু আমাকে লম্বভাবে প্রযুক্ত হতে হবে। বোঝা গেল? তাহলে তাকেই কিন্তু আমরা বলবো গ্যাসের চাপ। কেন গ্যাসের চাপটা তৈরি হচ্ছে, পাত্রের দেয়ালের সঙ্গে গতিশীল গ্যাস অণুগুলোর সংঘর্ষের কারণে কিন্তু গ্যাসের চাপ তৈরি হচ্ছে। কেন সংঘর্ষ হচ্ছে, কারণ আমি কি বললাম যে অণুগুলো একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, তাহলে র্যান্ডম ভাবে কি তারা মুভ করছে, মুভ করতে গিয়ে যেই এদিকে যাচ্ছে এই অণুটা গিয়ে তাহলে এখানে ধাক্কা খেলো, আবার কোনো একটা অণু এখান থেকে এসে এখানে গিয়ে এখানে ধাক্কা খেলো, আবার কোনো একটা অণু এখানে এসে ধাক্কা খেলো, কেউ আবার এখানে গিয়ে ধাক্কা খেলো। তার মানে র্যান্ডম যেহেতু এদিক ওদিক মুভ করছে, তাই কি সে বারবার পাত্রের গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, আর যেই ধাক্কা খাচ্ছে তাহলে সেই ধাক্কার জন্য কি চাপটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এইবার তাহলে এই যে চাপটা
একবার এখানে ধাক্কা খাচ্ছে, একবার এখানে ধাক্কা খাচ্ছে, একবার এখানে ধাক্কা খাচ্ছে, একবার এখানে ধাক্কা খাচ্ছে, আলাদা আলাদা দিকে যদি ধাক্কা খায় তাহলে কি আমাদের মানটা আলাদা হয়ে যাবে? অর্থাৎ গ্যাসের চাপ কি কোন দিকে ধাক্কা খাচ্ছে তার ভিত্তিতে চেঞ্জ হয়ে যাবে? না, গ্যাসের চাপ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের সমান হবে, যেটা আমাদের নেক্সট পয়েন্ট। কেন সমান হবে? কারণ যেদিকেই ধাক্কা খাক আমি তো একক আয়তনের জন্য নিযুক্ত আমাদের বলটার মান বের করবো, তবে তো আমি গ্যাসের চাপটা বার করতে পারবো। তাই কিন্তু আমাদের ম্যাটার করছে না যে কোথায় ধাক্কা খাচ্ছে, ম্যাটার এটা করছে যে একক ক্ষেত্রফলের উপর কতটা প্রযুক্ত বল দাঁড়াচ্ছে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের নেক্সট পয়েন্ট। তারপর আমরা যদি বলি যে গ্যাসের আয়তন, উষ্ণতা, মোল সংখ্যা আমি নির্দিষ্ট রাখছি, তাহলে কিন্তু আমাদের পাত্রের যে আকৃতি তার উপরেও চাপটা নির্ভর করবে না। তাহলে চাপ আমাদের পাত্রটা কিরকম, গোল নাকি আমাদের চৌকো না কিরকম, সেই আকৃতির উপর কিন্তু আমাদের গ্যাসের চাপের মান ডিপেন্ড করছে না। তাহলে এই কনসেপ্ট গুলো কি ভালো করে বোঝা গেল? আশা করি আমি যেভাবে বুঝিয়েছি তাতে কিন্তু তোমাদের অন্য কোনো টপিকে সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এরপরে আমরা দেখবো যে চাপ আমি মাপি কিসে। প্রত্যেকটা জিনিস মাপার জন্য কোনো না কোনো যন্ত্র আছে। আমরা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলি? তাকে বলি যে রাশিটাকে আমরা কিছু একটা দিয়ে মাপতে পারি। যেরকম দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা স্কেল দিয়ে মাপতে পারি, ফিতা দিয়ে মাপতে পারি। যেরকম সময়, সময় আমরা ঘড়ি দিয়ে মাপতে পারি। তাহলে যে কোনো ভৌত রাশি আমি তাকেই বলছি যাকে আমি কিছু একটা দিয়ে মাপতে পারবো। সেম আমি চাপকেও তাহলে মাপতে পারবো। তাহলে চাপ মাপার জন্য কিন্তু আমাদের আছে ম্যানোমিটার। তাহলে গ্যাসের চাপ মাপার জন্য আমরা ব্যবহার করি ম্যানোমিটার, আর বায়ুর চাপ মাপার জন্য আমরা ব্যবহার করি ব্যারোমিটার। এটা কিন্তু আমাদের এমসিকিউ তে আসতে পারে, গ্যাসের চাপ মাপার জন্য ম্যানোমিটার আর বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি যত প্রিরিকুইজিট ছিল আমাদের গ্যাসের চাপের জন্য বা আমাদের গ্যাসের চাপ যে চ্যাপ্টার তার যে বেসিক্স গুলো সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আমি আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে একটা কনভার্জন, যেটা থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার বা 1 atm প্রেসার। 1 atm, এটিএমও কিন্তু আমাদের একটা চাপের একক। 1 atm কি আমাদের চাপের একক। ঠিক আছে? এর তাহলে মানটা কত? 1 atm মানে আমাদের 76 সেন্টিমিটার এইচজি চাপ, বা আমাদের 760 মিলিমিটার এইচজি চাপ। এই কনভার্সনটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রেও কাজে লাগবে। এটাই কিন্তু আবার আমরা বলতে পারি 760 টর। ঠিক আছে? তাহলে এই কনভার্সন গুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। আর একটা জিনিস আমরা মনে রাখতে পারি যে এক বার যেটা বলেছিলাম না, এক বার মানে হচ্ছে 10⁵ পাস্কাল। এটা বেশি ইম্পর্টেন্ট না, আমারও সবসময় খেয়াল থাকে না। ঠিক আছে? আর একটা জিনিস আমরা বলতে পারি যে এই যে 1 atm সেটাকে আমরা বলতে পারি যে 101 মানে 101 কিলো পাস্কাল। ঠিক আছে? এটাও কিন্তু আমরা মনে রাখতে পারি। তাহলে এগুলো কিছু কনভার্সন যেগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমি যদি বলি কখনো সমুদ্র পৃষ্ঠের চাপ, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ, সেটা কত হবে? সেটা হবে 1013 মিলিবার। ঠিক আছে? এই যে বার একক বলেছিলাম না, মিলিবার মানে কি, মিলি মানে হচ্ছে 10⁻³ এইগুলো তোমরা পড়েছিলে ক্লাস 9-এ। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে। তাহলে 1013 মিলিবার কি আমাদের সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ। বোঝা গেল? তাহলে আমাদের গ্যাসের আচরণের বেসিক গুলো ক্লিয়ার হয়ে গেল। এবার ওই যে বলেছিলাম দুটো আমাদের ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, যেটা না জানলে তোমরা ভৌতবিজ্ঞান পড়তে পারবে না, সেটার উপর আসি। তাহলে আমরা এবার দেখবো আমাদের গাণিতিক সম্পর্ক এবং তার প্রয়োগ। তার মধ্যে আমরা আজকে ভেদের কনসেপ্টটা দেখবো এবং গ্যাসের সূত্র কিভাবে অ্যাপ্লাই করি সেটা দেখবো। সূচক আমি নেক্সট কোনো চ্যাপ্টারে পড়বো। যে অঙ্কগুলো আমাদের কাজে লাগে না ভৌতবিজ্ঞানে, সেগুলোর জন্যই কিন্তু অর্ধেক স্টুডেন্ট অঙ্ক থেকে ভয় পায় এবং অঙ্ক করতে পারে না। আমি সেগুলো লেকচার্স গুলোতে গ্র্যাজুয়ালি অল্প অল্প করে করাবো, যেগুলো তোমরা যদি করে ফেলো তাহলে কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানের অঙ্ক করতে কোনো অসুবিধা থাকবে না। তাই আমার সাথে টিউনড হয়ে পরপর লেকচার গুলো করো, শুরু থেকে শেষ অব্দি ক্লাসগুলো করো, তোমাদের ভৌতবিজ্ঞানে কোনো নাম্বার আটকাবে না, এটা আমার দায়িত্ব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখছি সরল ভেদ। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, সরল ভেদ এইসব ছেড়ে দাও, তুমি চলো আমার সাথে বাজারে। বাজারে গিয়ে আমাকে একজন বললো যে আমার 1 কেজি আপেলের দাম 40 টাকা। ভালো কথা। তাহলে তুমি আমাকে বলো তো 2 কেজি আপেলের দাম কত হবে? বলে কি প্রশ্ন এটা, 80 টাকা, তাই তো? তাহলে আমাকে বলো তো যে আমি আপেলের পরিমাণ কতটা বাড়ালাম, 1 কেজি থেকে 2 কেজি অর্থাৎ দুগুণ করেছি। দেখো দামটাও কিন্তু আমার 40 থেকে 80 অর্থাৎ দুগুণ হয়ে গেল। বাহ, খুব ভালো কথা, বিশাল বড় কথা বলেছো, এটা তো আমি জানতামই না। ভালো কথা। আচ্ছা, এবার আমি 1 কেজি থেকে 3 কেজির দাম বললাম। কাকু আমাকে বলেছে যে 1 কেজি আপেলের দাম 40 টাকা, আমি বলছি 3 কেজি আপেলের দাম কত হবে, অর্থাৎ আমি 3 গুণ পরিমাণের কথা বলছি। দেখো দামটাও কিন্তু আমার 120 টাকা যখন হয়ে গেল, তার মানে 3 গুণ হয়ে গেল, তাই তো? তার মানে আমি বলতে পারি যে এখানে আমার পরিমাণ যত গুণ বৃদ্ধি পাচ্ছে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, লিখছি না আমি কিন্তু মুখে বলছি, পরিমাণ যতটা বৃদ্ধি পাচ্ছে আমার দাম কিন্তু ততটা বৃদ্ধি পাচ্ছে। আর একটা ফ্যাসিনেটিং ফ্যাক্ট রয়েছে এখানে, কি রয়েছে? দেখো একটা কথা ভালো করে ভেবে, আমি যদি 40-কে 1 দিয়ে ভাগ করি কত আসে? 40। আমি যদি 80-কে 2 দিয়ে ভাগ করি কত আসে? 40। আমি যদি 120-কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 40। আমি যদি 160-কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 40। অর্থাৎ আমি যদি দামকে পরিমাণ দিয়ে ভাগ করি না, তাহলে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আসছে, কত? 40, 40, 40, 40। অর্থাৎ আমি বলতে পারি যে এই পোর্শনটা আমাদের ধ্রুবক পোর্শন। কি বলছি? ধ্রুবক পোর্শন। আর ধ্রুবক পোর্শন কি হচ্ছে?
ইন কেস কেউ যদি ধ্রুবক না বুঝে থাকো, ধ্রুবক মানে যেটা চেঞ্জ হয় না, ঠিক আছে, তাহলে যার মানটা কনস্ট্যান্ট, তাহলে এইটা কি আমাদের 40ই রয়ে যাচ্ছে বারবার। তার মানে আমি বলতে পারি আমি যদি দামকে পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে সেটা একটা ধ্রুবক পদ আসছে। আর যখন আমি এরকম কথাটা বলবো না যে আমাদের কি হচ্ছে, যত গুণ পরিমাণ বাড়ছে আপেলের পরিমাণ, তত গুণ আপেলের দাম বাড়ছে। আবার একইভাবে বলতে পারি যে যত গুণ আমাদের পরিমাণ কমবে তত আমাদের দাম কমবে। আমি কাকুকে জিজ্ঞাসা করেছিলাম যে আপেল কত করে, কাকু বললো 4 কেজি আপেল 160 টাকা। তাহলে আমি যদি 1 কেজি কিনতে চাই তাহলে কাকু কত বলবে, কাকু বলবে 40 টাকা। তার মানে আমি 4 গুণ কমিয়ে দিলাম পরিমাণ, অটোমেটিক আমার দামটাও 4 গুণ কমে গেল। অর্থাৎ আমার পরিমাণ যত গুণ বাড়বে দামও তত গুণ বাড়বে, পরিমাণ যত গুণ কমবে দামও তত গুণ কমবে। একেই আমরা বলি সরল ভেদ বা সমানুপাতিক সম্পর্ক, ডাইরেক্ট ভ্যারিয়েশন, ঠিক আছে। আর তাকে আমরা বলি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাকে আমরা এরকম ভাবে লিখবো যে দাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পরিমাণ, ঠিক আছে। এটা একটা চিহ্নিত করা নিয়ম। এই ডাইরেক্টলি প্রপোর্শনাল লিখছি মানেই কি, যে পরিমাণ যত বাড়বে দাম তত বাড়বে, পরিমাণ যত কমবে দাম তত কমবে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের নিয়ম। এইবার যদি আমি বলি যে আমি এটাকেই এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো, আমি দামকে বললাম এক্স, পরিমাণকে বললাম ওয়াই, তাহলে আমি কি লিখতে পারি যে এক্স ভ্যারিজাস ওয়াই। কি উচ্চারণ করলাম, ভ্যারিজ দ্যাট, বা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, তাহলে কি বলবো, এক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই। বোঝা গেল? ঠিক আছে। এবং এক্স কে যদি আমি ওয়াই দিয়ে ভাগ করি, যেরকম আমি দামকে পরিমাণ দিয়ে ভাগ করছিলাম, বা উল্টো পরিমাণকে দাম দিয়ে ভাগ করছিলাম, তাহলে কি হবে, তাহলে আমি একটা ধ্রুবক পদ পাবো, তাই তো। এই ধ্রুবকটাকে আমরা কে বলে ডিনোট করি। কি বললাম, যে আমি যখনই এদের ভাগফলটা বার করছি, ঠিক আছে, উল্টো করে ভাগ করলে তো কোনো অসুবিধা নেই, 1/40 হবে। তাহলে আমি যখন পরিমাণকে দাম দিয়ে ভাগ করছি বা দামকে পরিমাণ দিয়ে ভাগ করছি, তখন কি একটা নির্দিষ্ট সংখ্যা আসছে, ওই সংখ্যাটা আমরা একটা ধ্রুবক বলি, ঠিক আছে। এবার সবসময় তো আপেলের দাম আর আপেলের পরিমাণ আসবে না, অন্য কিছু আসবে, তাই ম্যাথামেটিক্স আমরা তাকে কি করি, এক্স ওয়াই জেড এ বি সি এরকম কোনো ভ্যারিয়েবল ডিফাইন করে দিই। তাই আমি একটা ধ্রুবক রাশি ধরলাম এক্স এবং ওয়াই। তাহলে আমি বলতে পারি যে যখন আমাদের এক্স ভ্যারিজেস ওয়াই হয়, অর্থাৎ এক্স যত গুণ বাড়ে ওয়াই তত গুণ বাড়ে, এক্স যত গুণ কমে ওয়াই তত গুণ কমে, তাই তো। তাহলে সেরকম সম্পর্ক হলে তাদের ভাগফলের মানটা ধ্রুবক দাঁড়াবে। আমার কথা কি বোঝা গেল? তাহলে এটা গেল আমাদের সমানুপাতিক সম্পর্ক। এবার চলে আসি আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেটা আমি কিন্তু ডিরেক্টলি আমাদের ফিজিক্সের এক্সাম্পল নেব। কিরকম এক্সাম্পল, আমাদের বিজ্ঞানীরা, স্পেশালি আমাদের রবার্ট বয়েল বলে যে বিজ্ঞানী আছে, তিনি একটা পরীক্ষা করলেন। তিনি বিভিন্ন চাপ এবং আয়তনের যে একটা সম্পর্ক সেটা এক্সপেরিমেন্টালি বার করলেন। তিনি দেখলেন যে আমি যখন 1 ATM চাপ দিয়েছি তখন আমাদের আয়তনটা কত, 5 লিটার। যেরকম এই একটা বদ্ধ পাত্র, বদ্ধ পাত্রে এখানে আমি কি দিয়েছি, এখানে আমি একটা পিস্টন দিয়েছি। পিস্টন মানে কি, পিস্টন এমন একটা জিনিস যেটাকে আমি চাপ দিলে কি নিচের দিকে নামাতে পারবো, আবার চাইলে উপরের দিকে ওঠাতে পারবো, ঠিক আছে, এরকম, যেটাকে আমি কম্প্রেস করতে পারবো চাইলেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পিস্টন। এবার এই পিস্টনটা দিয়ে আমি এখন 1 ATM চাপ দিয়েছি, ঠিক আছে, তাহলে তখন আমাদের এই অবস্থায় আছে। আর এতটা কি আমাদের আয়তন টোটালটা, তাহলে এই আয়তনটা আমাদের ক্যালকুলেট করলাম 5 লিটার। ভালো কথা। এবার আমি চাপটাকে দ্বিগুণ করলাম, 1 থেকে 2 লিটার করে দিলাম। তাহলে আমি দেখলাম সারপ্রাইজিংলি, যেই আমি চাপটা নিচের দিকে দিলাম তাহলে নিশ্চয়ই এই জায়গাটা ছোট হয়ে যাবে, কোথাও এতটা হয়ে যাবে। তাহলে এতটা যখনই হয়ে গেল না, আমি ওটাকে মেপে দেখলাম যে ওটা কিন্তু আমাদের 2.5 লিটার হয়ে গেল। এবার 5 আর 2.5 এর মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, 5কে ঠিক অর্ধেক করলে 2.5 লিটার হয়। কিন্তু একটা কথা ভাবো, 1 লিটার থেকে 2 লিটার হয়েছে, অর্থাৎ 2 গুণ হয়েছে, তাই তো। কিন্তু আয়তনটা 5 থেকে 2.5 হয়ে গেল, অর্থাৎ 2 ভাগ হয়ে গেল। অর্থাৎ আমি বলতে পারি যে চাপ যত গুণ বাড়ছে আয়তন তত গুণ কমছে। কথাটা কি ক্লিয়ার হলো? একই জিনিসটা আমি 5 ATM করে দেখি, অর্থাৎ আমি কি করলাম, আমি বললাম যে আমার হয়তো ভুল হতে পারে কোনো, আমি এক কাজ করি আরেকবার করে দেখি। আমি কি করলাম, আমি 1 ATM থেকে সোজা 5 ATM করে দিলাম চাপটা, অর্থাৎ এখানে অনেকটা চাপ দিলাম, তাহলে কি হবে, প্রায় হয়তো এতটা কমে গেল। তাহলে আমি যেই বেশি চাপ দিলাম তাহলে কি আমাদের এইটুকু হয়ে গেল। এবার তাহলে এইটুকু আয়তনটা মেপে দেখি, এইটুকু আয়তন মেপে দেখলাম ওটা 1 লিটার হয়ে গেছে। কিমা সারপ্রাইজিংলি 5 লিটার থেকে সোজা 1 লিটার হয়ে গেল। তার মানে আমার চাপটা 1 ATM থেকে 5 ATM অর্থাৎ 5 গুণ হলো। কিন্তু যেই আমি চাপটা 5 গুণ করলাম আয়তনটা আমাদের 5 ভাগ হয়ে গেল। অর্থাৎ আমি বলতে পারি যে চাপ যত গুণ বাড়াবো আয়তন তত গুণ কমবে, চাপ যত গুণ বাড়াবো আয়তন তত গুণ কমবে, বা অপোজিট, চাপ যত গুণ কমাবো আয়তন তত গুণ বাড়বে। অর্থাৎ চাপ যদি বৃদ্ধি পায় আয়তন তবে হ্রাস পায়, এবং এদের যে আনুপাতিক হার সেটা কিন্তু ফিক্স, ঠিক আছে। দেখো কেন বলছি ফিক্স, কারণ আমি যদি একটা কাজ করি, ঠিক আছে, এই লেখাগুলো তোমরা খাতায় লিখে নেবে। এই কনসেপ্টটা কিন্তু অর্ধেক সময় ম্যাথামেটিক্স এর টিচাররাও বলে না, যে এই যে আনুপাতিক হার সেটাকে সমান হতে হবে, এটা ঠিক করে বোঝায় না বা বোঝাতে পারেন না কিছু কিছু টিচার। আমার টিচাররা খুব ভালো ছিলেন। তো যাই হোক, বেশিরভাগ টিচার হয়তো তোমাদের ইউটিউবে ভালো করে বোঝায়, আমি বলতে পারবো না। তো ঠিক আছে, যাই হোক, এই জিনিসটা মাথায় রাখবে।
এবার আমাকে একটা কথা বলো সারপ্রাইজিংলি, আমি যদি 1 কে 5 দিয়ে গুণ করি, প্রথমে যখন 1 এটিএম ছিল তখন 5 লিটার আয়তন ছিল, তাহলে কত আসছিল 5, 1 কে 5 দিয়ে গুণ করলে 5। যখন আমি 2 এটিএম চাপ করলাম তখন আমাদের আয়তনটা হয়ে দাঁড়ালো 2.5, তাহলে আমি কি করবো 2 গুণ 2.5। আচ্ছা এই আয়তনগুলো কি করে আসলো, আমি এক্সপেরিমেন্ট করে পেয়েছি, ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখলেন, তারা মেপে মেপে দেখেছে, মন থেকে বলেনি। তাহলে 2 কে 2.5 দিয়ে গুণ করলে কত হলো 5। আবার যখন আমি 5 এটিএম চাপ করে দিলাম তখন 1 এটিএম আয়তন থাকলো, তাহলে তখনও আমার 5 কে 1 গুণ করে কত পেলাম 5। অর্থাৎ যখন আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, এই যে যখন এটা বাড়াচ্ছি ওটা ঠিক ততগুণ কমছে, বা এটা যতগুণ কমাচ্ছি ওটা ততগুণ বাড়ছে, একেই আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর তখন সেই রাশিগুলোকে গুণ করলে আমি তাদের মানটা ধ্রুবক পাই। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু আমি 5 5 5 পাচ্ছি। অর্থাৎ যাই হয়ে যাক, যারা ব্যস্তানুপাতে আছে তাদের গুণফলটা কিন্তু আমাদের ধ্রুবক আসবে। ঠিক আছে, তাহলে আমি কি বলবো বিপরীত সম্পর্কে, আমি বলবো যে এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি বলি, এটাকে বলি আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি বলতে পারি যে চাপ যত গুণ বাড়বে আয়তন তত গুণ কমবে। ঠিক আছে, এই যে যত গুণ তত গুণ বলছি এটা লিখছি না, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। আর চাপ যত গুণ কমবে আয়তন তত গুণ বাড়বে। তাহলে এটাকেই আমি ম্যাথমেটিক্স এর ভাষায় এরকম ভাবে লিখতে পারি যে চাপ ভ্যারিজাস, বা উল্টো করে লিখি সেটা বেটার দেখায়, কারণ চাপ বাড়াবো তারপর তো আয়তনটা চেঞ্জ হবে। তাহলে আয়তন ইজ ভ্যারিজাসলি প্রপোর্শনাল টু 1 বাই চাপ। ঠিক আছে, তাহলে আমি এটাকে উচ্চারণ কিভাবে করব, আমি বলবো আয়তন ভ্যারিজাস 1 বাই চাপ। বা আমি যখন এটাকে ডিনোট করব, আয়তনকে কি ভলিউম, তাহলে ভি ডিনোট করি, এবং চাপটা কি 1 বাই পি। ঠিক আছে, চাপ মানে হচ্ছে পি, তাহলে কি হবে 1 বাই পি। তাহলে আমি কি বলবো ভি ভ্যারিজ অ্যাজ, এই চিহ্নটার নাম কি, যেরকম এটা কি ইকুয়াল চিহ্ন আর এটা কি ভ্যারিজ অ্যাজ চিহ্ন, তাহলে আমি কি বলবো ভি ভ্যারিজ অ্যাজ 1 বাই পি। অর্থাৎ পি যত বাড়বে ভি তত কমবে, ভি যত বাড়বে পি তত কমবে, ভি যত কমবে পি তত বাড়বে। যাই হোক, ভি ভ্যারিজেস 1 বাই পি। এবং আমি কি বলতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেন বলছি, কারণ যখনই কেউ ব্যস্তানুপাতিকে থাকে তাদের গুণফলটা কি একটা ধ্রুবক রাশি আনে। কে মানে কি, কে হচ্ছে একটা ধ্রুবক, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা মান পাবো আমি সবসময়। ঠিক আছে, যেরকম এখানে কি, এখানে আমি বারবার 5 পাচ্ছিলাম, তাহলে নির্দিষ্ট একটা মান পাচ্ছিলাম। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। আশা করি বোঝা গেছে। যদি একটুও কম বোঝা গিয়ে থাকে, জিনিসটাকে আরেকবার নিজে হাতে খাতায় করো। এবং তাছাড়া কোনো চিন্তা করতে হবে না, প্রথমত তোমাদের এটা অঙ্কে আছে, আবার ওখানে খুব ডিটেলসে পড়তে হবে। দ্বিতীয়ত আমরা থ্রু আউট দ্য ইয়ার ভৌত বিজ্ঞানে এটাকে অ্যাপ্লাই করতেই থাকবো করতেই থাকবো। এখনো এই চ্যাপ্টারেই আমরা যতগুলো সূত্র করবো প্রত্যেকটা সূত্রে আমরা অ্যাপ্লাই করবো, তাই কোনো চিন্তা নেই। দুবার তিনবার চারবার যদি একবার অ্যাপ্লাই করা শুরু করো তাহলে আর কোনোদিন আটকাবে না। ঠিক আছে, কনসেপ্টটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার চলো আমাদের যৌগিক ভেদের কথায়। যৌগিক ভেদ কি, দেখো, যদি আমরা কখনো পাই যে এ ভ্যারিজাস ওয়াই, এ ভ্যারিজাস এক্স, এ ভ্যারিজাস জেড, অর্থাৎ বাঁদিকের টার্মটা আমাদের সবসময় সমান থাকছে, এ এ এ বা অন্য কিছু এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন, যে কোনো একটা জিনিস আমরা ফিক্স পাবো, কিন্তু ডান দিকের পার্ট গুলো কিন্তু আমরা আলাদা আলাদা পাবো। এখানে ওয়াই রয়েছে, এখানে এক্স রয়েছে, এখানে জেড রয়েছে। যখনই এরকম দেখবো তখন আমি বলবো যে পার্টটা আমাদের সমান ছিল, কোন পার্টটা সমান ছিল, এ পার্ট সমান ছিল, তাহলে সেটা তার মতো থাক। আর যেগুলো আমাদের আলাদা আলাদা ছিল তাদেরকে আমি গুণ করে দেবো। তাহলে আমি কি বলবো যে এ ভ্যারিজাস এক্স ওয়াই জেড। কি করে পেলাম, যারা আমাদের আলাদা ছিল তাদেরকে আমি ডান দিকে গুণ করে দিলাম, এক্স ওয়াই, এক্স আর জেড গুণ করলে কি হবে এক্স ওয়াই জেড। আর বাদিকে যারা একই ছিল তাদেরকে আমি একটাই রাখলাম। তাহলে আমি এখানে কি বলবো যে এ ভ্যারিজাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে আমি এমনি ভাষায় কি বলতে পারি যে যদি কোনো রাশি একাধিক রাশির সঙ্গে পৃথকভাবে সমানুপাতিক হয়, যেরকম একটাই রাশি পৃথকভাবে একবার ওয়াই এর সাথে, একবার এক্স এর সাথে, একবার জেড এর সাথে সমানুপাতিক হচ্ছে, তাহলে তাদের গুণফলও তার সাথে কিন্তু সমানুপাতিক হবে। এটা এটা যে এখানে ওয়াই থাকতে হবে তার কোনো মানে নেই, এটা ওয়ান বাই ওয়াই হতে পারতো, তাহলে এখানে কি হতো, এটা তাহলে ওয়ান বাই ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক না কেন সেটা কিন্তু আমাদের গুণ হয়ে যাবে। তাহলে বোঝা গেল? ওকে, এবার তাহলে আবার আমরা ফিজিক্সে ব্যাক করি, অঙ্ক তো অনেক শিখলাম, ঠিক আছে, আরো শিখতেই থাকবে তোমাদের অঙ্কের। তো আমরা একটা ভিডিও দেখি, ভিডিওটা কি করছি দেখো, এখানে আমরা একটা পিস্টন ব্যবহার করছি। ঠিক আছে, পিস্টন কি, পিস্টন মানে যাকে আমি নামাতে পারবো ওপরে ওঠাতে পারবো। তো এখানে আমাদের একজন ম্যাম কি করছেন, পিস্টনটাকে নামাচ্ছে ওঠাচ্ছে। কি করবো, যেই পিস্টনটাকে আমি চাপলাম, পিস্টন চাপলাম মানে তাহলে কি হলো, নিচে এখানটায় জায়গা কম হয়ে গেল। তাহলে এই যে এগুলো কি, এগুলো হচ্ছে গ্যাসের অণু, তাই তো। তাহলে আমি আবার শুরু থেকে দেখাই, গ্যাসের যখন আমি পিস্টনটাকে একদম মাথায় রেখেছি তাহলে কি হচ্ছে, এই গ্যাসের অণুগুলো পুরো জারটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ আমি কি বলেছি যে গ্যাসের আয়তন কি হয়, পুরো জারের আয়তন। তাহলে যতক্ষণ আমাদের কি পুরো জারটা দখল করতে পারছিল, ও কিন্তু পুরো জার দখল করেছিল। যেই আমি একটু করে চাপ বাড়াচ্ছি, ঠিক আছে, একটু করে চাপ বাড়াচ্ছি, ব্যাস এতটা চাপ বাড়িয়েছি, তাহলে কিন্তু এতটা আয়তন। আরো যখন চাপ বাড়াবো তখন কি হবে, আরো চাপ বাড়াচ্ছি, ব্যাস দেখো তাহলে এখন কিন্তু এতটা আয়তন। ঠিক আছে, এর বেশি আর চাপতে পারবো না, কিন্তু যাই হোক এই অবধি। থিওরিটিক্যালি আমরা অসীম চাপতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা অসীম চাপতে পারি না। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই কনসেপ্টটা। আর পিস্টন কি বোঝা গেল, পিস্টন মানে যাকে আমি আপ ডাউন করতে পারবো। আবার যেই আমি তুলে দেবো তখন কি হবে, আবার তাহলে খুলে যাবে। আবার তুলে দিলাম তাহলে কি হচ্ছে, আবার দেখো
যেই আবার একদম উপরে তুলে দিলাম তাহলে অণুগুলো কিন্তু আবার সাজিয়ে গুছিয়ে গিয়ে পুরো পাত্রের আয়তনটা দখল করে ফেললো। তাহলে আমাদের গ্যাসের আয়তন কিন্তু পাত্রের আয়তনের সাথে অ্যাডজাস্ট করে যেতে পারে। এবং একে কেন বলেছিলাম হাইলি কম্প্রেসেবল, কারণ আমি যত চাপ দেবো তার অ্যাকর্ডিং এই যে অণুগুলো, গ্যাসের অণুগুলো, তারা কি নিজের মধ্যেকার দূরত্বকে অ্যাডজাস্ট করে তারা কিন্তু সেই পাত্রের আয়তন হিসেবে নিজেকে মানে গুছিয়ে নেবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে চলে আসি আমাদের গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক। এখান থেকে কি আমাদের বয়লের সূত্র আসবে। তাহলে ওই যেটা দেখাচ্ছিলাম আমি একটু আগে, কি যে আমাদের যখন গ্যাসের চাপটা আমাদের 1 এটিএম, তখন আমি মেপে দেখলাম যে আমাদের গ্যাসের আয়তন 5 লিটার। যেই আমি চাপটা 2 এটিএম করলাম, অর্থাৎ দুগুণ করলাম, আয়তনটা আমাদের 2 ভাগ হয়ে গেল। আমি 1 এটিএম থেকে আমি 3 এটিএম করলাম, অর্থাৎ 3 গুণ করলাম, আয়তনটা আমার 5 কে 3 দিয়ে ভাগ করে দেখো 1.67, ঠিক তত গুণ ভাগ হয়ে গেল। আবার আমি 1 থেকে আমি 4 লিটার করলাম, অর্থাৎ 4 গুণ বাড়ালাম আয়তন, ঠিক দেখো 5 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 1.25, তত আয়তন আমার হয়ে দাঁড়ালো। আবার 1 এটিএম থেকে আমি যখন 5 এটিএম করলাম, অর্থাৎ চাপটা আমি 5 গুণ করলাম, দেখো 5 ভাগ হয়ে আয়তনটা কিন্তু আমার 1 লিটার হয়ে গেল। অর্থাৎ আমি বলতে পারি যে গ্যাসের চাপ যত গুণ বাড়ছে, গ্যাসের আয়তন তত গুণ কমছে, তত গুণ কমছে। আবার যদি আমি একটা কাজ করি, আমি বললাম যে ঠিক আছে আমি এখন 5 এটিএম করে দিয়েছিলাম, তো 5 এটিএম এ আমি 1 লিটার পাচ্ছি আয়তনটা। আমি কি করলাম, এবার চাপটা কমিয়ে দিলাম, 1 এটিএম করে দিলাম, যেরকম আমি শেষে আবার করে দিলাম না, চাপটা কমিয়ে দিলাম, তাহলে তখন দেখলাম আমার আয়তনটা আবার বেড়ে কিন্তু 5 লিটার হয়ে গেল। অর্থাৎ এই বিপরীতটাও সত্যি, যে গ্যাসের চাপ আমি যত কমাবো আয়তনটা ঠিক ততগুণ বেড়ে যাবে। ঠিক আছে? তার মানে পি যখন আমি কমাবো ভি তখন বেড়ে যাবে, পি যখন আমি বাড়াবো ভি তখন কমে যাবে। বোঝা গেল? তার মানে আমি কি বলতে পারি, আমি তাহলে কিন্তু বলতে পারি যে আমাদের ভি এবং পি তারা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। আর এই যে কথাটা আমি বললাম এটাই কিন্তু তোমাদের বয়েলের সূত্র, যেটা কিন্তু আমাদের বিখ্যাত বিজ্ঞানী রবার্ট বয়েল তিনি কিন্তু প্রমাণ করে দেখিয়েছিলেন। তাহলে আমরা এবার পড়বো আমাদের বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, নির্দিষ্ট ভর কেন, কারণ আমাকে তো একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিতে হবে, তবেই তো আমি পরীক্ষাটা করতে পারবো। তাহলে নির্দিষ্ট ভর এবং উষ্ণতা যখন আমার থাকবে, কেন বলছি আমি বলেও দেবো যেগুলো কি করে আমরা ধ্রুবক পাই, ধ্রুবকগুলো মনে রাখার কি ট্রিক আছে সেগুলো আমি বলে দেবো, আসছি এক এক করে। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, আয়তন মানে কি ভি, ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক, এটাই আমাদের বয়লের সূত্র, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম। বোঝা গেল? এবার আমাকে যদি বলে যে বয়লের সূত্রের ধ্রুবক পদ কি, তাহলে বলবো গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। আমরা কিন্তু গ্যাসের ভরের জায়গায় সবসময় গ্যাসের মোল সংখ্যাও বলতে পারি, কারণ মোল সংখ্যা আর ভর কোনো আলাদা জিনিস না। ঠিক আছে? মোল সংখ্যা থেকে আমরা ভর বার করতে পারি, আবার ভর থেকেই মোল সংখ্যা বার করতে পারি। অ্যাকচুয়ালি আমি কি করতে চাইছি, তাহলে আমি বলতে চাইছি যে আমাদের পরিমাণটা ধ্রুবক, মানে নির্দিষ্ট পরিমাণ আমি গ্যাস নিচ্ছি। ঠিক আছে? তাহলে আমি কি বলবো যে গ্যাসের ভর বা মোল সংখ্যা এবং গ্যাসের উষ্ণতা সেটা কিন্তু আমাদের ধ্রুবক। এবং চলপথকে, চলপথ তারা যাদেরকে নিয়ে আমার ফর্মুলা, আমি কি বলছি, গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি ভ্যারিজাস 1/p। তাহলে কাদেরকে নিয়ে ফর্মুলা? ভি আর পি কে নিয়ে। তাহলে কি ভি এবং পি কি আমাদের চলমান, এবং ভি আর পি বাদ দিয়ে ওই যে আমি অবস্থা অপেক্ষক পড়েছিলাম না, কোথায় আছে অবস্থা অপেক্ষক, আমার কি বলছি যে ভি ভ্যারিজাস 1/p, বয়লের সূত্র এটা বলছি। তাহলে এখানে ভি রয়েছে পি রয়েছে, তাই তো? তাহলে ভি রয়েছে আর পি রয়েছে, কারা কারা নেই? নেই হচ্ছে আমাদের মোল সংখ্যা বা ভর এবং আমাদের উষ্ণতা, তাহলে এরা হবে আমাদের ধ্রুবক। তাহলে ফর্মুলায় যারা আছে তারা হবে চলমান, আর ফর্মুলায় যারা নেই তারা হবে কি আমাদের ধ্রুবক। বোঝা গেল আমার কনসেপ্টটা? তাহলে এটা হলো আমাদের বয়েলের সূত্র। বোঝা গেল এই অবধি সমস্তটা ক্লিয়ার হয়েছে? ব্যাস, এবার চলে আসি আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপে। আচ্ছা, গাণিতিক রূপটা আমার মনে হয় আমি করে করে দেখালে সুবিধা হবে, তাই আমি একটা পেজ ইনসার্ট করি, পেজ ইনসার্ট করে আমি গাণিতিক রূপটা করে দেখাই। দেখো আমি কি বললাম, আমি বললাম যে ভি ভ্যারিজাস 1/p কখন, যখন আমাদের টি এবং আমাদের ভর কি ধ্রুবক। কার কথা বলা হচ্ছে? এটা কিন্তু গ্যাসের কথা বলা হচ্ছে। তোমরা লিখবে গ্যাসের উষ্ণতা ব্র্যাকেটে টি এবং গ্যাসের ভর ধ্রুবক। আবার এখানেও লিখতে হবে যে গ্যাসের আয়তন ভি হলে, গ্যাসের চাপ পি হলে তখন বয়েলের সূত্র অনুযায়ী, তারপর বলে এরকম লিখবে। এইবার আমি কি বলছি, এইবার আমি বলছি আমি কি আজ অব্দি কোনোদিন এই ভ্যারিজাস দিয়ে অঙ্ক করতে শিখেছি? না। কিন্তু ইকুয়াল টু দিয়ে অঙ্ক করতে শিখেছি? হ্যাঁ। তাহলে আমি কি করবো, এটাকে ইকুয়াল টু চিহ্নে আনতে হবে। তাহলে এই ভ্যারিজাস তুলে আমাকে যদি ইকুয়াল আনতে হয় তাহলে আমাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে? কি বললাম, ভ্যারিজাস তুলে যদি আমি ইকুয়াল সাইন বসাই তাহলে আমাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে? তাহলে ধ্রুবক দিয়ে গুণ করলাম এবং তার সাথে পড়ে রয়েছে কি 1/p। বোঝা গেল? এবার কে মানে কি, কে মানে হচ্ছে আমাদের ধ্রুবক। ওই যে দেখিয়েছিলাম যে সবসময় আমাদের কি ভাগ করলে আমাদের 40 আসছিল বা আমাদের 5 আসছিল, তাহলে ওইটা হচ্ছে একটা ধ্রুবক। এবার দেখো এখান থেকে তাহলে কি আসছে, যে পিভি ইজ ইকুয়াল টু কে। সেই আমি বলেছিলাম না যে যাদের আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে তাদের কি গুণফলটা সবসময় ধ্রুবক হবে। তার মানে পি আর ভি এর গুণফল করলে সবসময় একটা ধ্রুবক রাশি পাবো আমি। ধ্রুবক মানে কি, সবসময় একই একটা মান পাবো। অর্থাৎ আমি বলতে পারি যে কোনো একটা গ্যাসের যদি আগে P1 চাপ ছিল এবং তখন V1 আয়তন ছিল, তার থেকে এখন আমি চাপটা পরিবর্তন করে P2 করলাম এবং তখন আয়তনটা পরিবর্তন হয়ে V2 হয়ে গেল,
তার মানে আমার P1 কে যদি আমি V1 দিয়ে গুণ করি সেটা নিশ্চয়ই P2 V2 এর সমান হবে। একইভাবে আমি যদি আরো P3 V3 ও করে থাকি বা P4 V4 ও করে থাকি সেগুলোও কিন্তু সমান হবে। আর এটাই কিন্তু আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ, যেটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখি এবং এটা দিয়েই কিন্তু আমরা অঙ্ক করব। কারোর যদি এখনো ডাউট থাকে যে কি করে এটা হলো, যে PV কনস্ট্যান্ট, এখান থেকে এটা হয়ে গেল আর গাণিতিক রূপ চলে আসলো কি করে, দেখো আমি আবার সেই এক্সাম্পলটা চলে যাবো। তাহলে আমার এক্সাম্পলটা কোথায় আছে, এক্সাম্পল এই যে দেখো, আমি ধরে নিই যে আমাদের যখন আমাদের 1 এটিএম চাপ ছিল তখন P1, আর তখন 5 লিটার আয়তন ছিল আমাদের V1। তাহলে P1 V1 গুণ করলে কত হলো, 1 গুণ 5 5। ভালো কথা। আমি ধরলাম যে এবার আমি চাপটা বাড়িয়ে P2 করেছি, সেটা 2 এটিএম, তখন তাহলে আয়তনটা চেঞ্জ হয়ে 2.5 লিটার হয়ে গেছে, সেটা আমাদের V2। তাহলে P2 V2 গুণ করে কত হলো, সেই দেখো 5 আসলো। আবার ধরে নাও আমি চাপটা আরো বাড়িয়ে P3 করেছি, যেটা কত আমাদের 5 এটিএম, তখন আমাদের আয়তনটা পরিবর্তন হয়ে V3 হলো, যেটা আমাদের 1 লিটার। তাহলে 5 গুণ 1 করে আবার কি হয়ে গেল, আবার দেখো একটা সেই 5ই আসলো। তার মানে এই 5টা কি একটা কনস্ট্যান্ট, কি মানে একটা ধ্রুবক রাশি। বোঝা গেল আমার কথাটা? তার মানে কি আমি যখনই ব্যস্তানুপাতিকের দুটো ভেরিয়েবলকে কনসিডার করব তখন তাদের গুণফলটা কিন্তু সবসময় ধ্রুবক থাকবে, যেটা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের সবসময় মনে রাখতে হবে যে যারা আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে তারা কিন্তু আমাদের পরস্পর তাদের গুণফলটা ধ্রুবক পদ আনবে। ঠিক আছে, কে মানে কি, কে মানে হচ্ছে আমাদের ধ্রুবক, মানে যার কিন্তু মানটা পরিবর্তন হবে না, এটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। আবার যখন আমি বয়েলের সূত্রটা লিখবো তখনও কিন্তু এখানে মেনশন করতে হবে যে কারা ধ্রুবক থাকলে এই সূত্রটা ভ্যালিড। যদি টি বা ভি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এই সম্পর্কটা আমাদের খাটবে না। আর একটা কথা, এই সম্পর্কগুলো আমাদের কার জন্য খাটে, এই সম্পর্কগুলো খাটে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আমি যত আমার সূত্র পড়াবো সব সূত্রগুলো কিন্তু সমস্ত কন্ডিশনে শুধুমাত্র আদর্শ গ্যাস মেনে চলে। ঠিক আছে, বাকি গ্যাস কিন্তু সবসময় মানে না, মানে বাস্তব গ্যাস মানে না। তাহলে কোন কন্ডিশনে মানে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য কি সেটা আমরা পরে পড়বো। জাস্ট এই কথাটা আপাতত মাথায় রাখো যে যে কোনো কন্ডিশনে আমাদের আদর্শ গ্যাস তখনই মানবে এই সূত্র যখন কিন্তু তারা আদর্শ গ্যাস হয়ে থাকবে। ঠিক আছে, এবং তাদের কিন্তু বয়েলের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা এবং ভর ধ্রুবক থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এর অঙ্ক করা যাক। অঙ্কতে সবার সবথেকে বেশি ভয় থাকে, অঙ্কের পার্ট কিন্তু কেউ স্কিপ করবে না, অঙ্কের থেকে কিন্তু অনেক নাম্বার, 12 থেকে 13 নাম্বার পার্ট থাকে। অঙ্ক কি করে করতে হয় তার অ্যাপ্রোচ কি সেশনে শেখাচ্ছি, প্লাস আমার কিন্তু একটা ডেডিকেটেড সেশন আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও, আমি পিন কমেন্টে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো চলো অঙ্কটা করা যাক। বলছে আমাকে এসটিপি তে, এসটিপি কথার মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। ঠিক আছে, নির্দিষ্ট কোনো আচ্ছা এই একটা জিনিস আমি লিখে দিই, ঠিক আছে, কারণ তোমাদের অনেক সময় অঙ্ক করতে কাজে লাগবে, যে আমাদের এসটিপি মানে কি। ঠিক আছে, এসটিপি মানে কি, এসটিপি মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের টেম্পারেচার, অ্যান্ড পি মানে কি, পি মানে হচ্ছে আমাদের প্রেসার। ঠিক আছে, এবার তাহলে স্ট্যান্ডার্ড মানে কি, প্রমাণ, তাহলে প্রমাণ উষ্ণতার কোনো একটা মান থাকবে তো, তাহলে প্রমাণ উষ্ণতার মান হচ্ছে আমাদের 0°C। এবং আমাদের যদি চাপের কথা বলা হয়, চাপ হচ্ছে আমাদের 1 এটিএম চাপ। এবারে 1 এটিএম চাপ মানে আমি কত বলেছি, 76 সেন্টিমিটার জি চাপ, আবার আমাদের 760 মিলিমিটার চাপ, এগুলো হতে পারে। ঠিক আছে, এবং 0°C, তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কত করতে হয়, 273 যোগ করতে হয়, অর্থাৎ 273 কেলভিন। ঠিক আছে, এবং আচ্ছা ঠিক আছে, এই অবধি চললেই হয়ে যাবে, ব্যাস। তাহলে অঙ্ক করতে চলে আসি এবার। ঠিক আছে, এটাকে আগে পাঠিয়ে দিই। এসটিপিতে নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন হচ্ছে আমাদের 52 মিটার কিউব। অপরিবর্তিত উষ্ণতায় এত চাপে গ্যাসটির আয়তন কত হবে, ব্যাস এখানেই চলে আসলো। আমাকে বলছে কি অপরিবর্তিত উষ্ণতা, তাহলে অপরিবর্তিত উষ্ণতায় কোন আমাদের ফর্মুলা দাঁড়ায়, আমাদের বয়েলের সূত্র। তার মানে আমি এমনি বুঝতে পারছি যে এখানে বয়েলের সূত্র খাটাবো। এবার আমাকে বলছে এসটিপি, তাই তো, এসটিপি মানে আমাদের চাপ কত, তাহলে চাপ সেটা হচ্ছে আমাদের 76 সেন্টিমিটার এইচজি। কেন আমি 76 সেন্টিমিটার এইচজি বসালাম, কারণ আমি দেখছি যে অন্য আর একটা চাপ আমাকে সেন্টিমিটার এইচজিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথমে যখন আমাদের এসটিপি তে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত ছিল, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের প্রাথমিক কন্ডিশন। তাহলে প্রাথমিক কন্ডিশনকে আমি কি বলবো, যেটা আমাদের প্রাথমিক চাপ বা P1। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে লিখবো আমাদের প্রাথমিক চাপ, আমি আর বেশি লিখছি না। ঠিক আছে, তখন আয়তনটা কত ছিল, তখন আয়তন ছিল 52 মিটার কিউব। তাহলে তখন আয়তন মানে প্রাথমিক আয়তন মানে V1 সেটা কত ছিল, সেটা হচ্ছে আমাদের 52 মিটার কিউব। ঠিক আছে, এবার বলছে অপরিবর্তিত উষ্ণতায়, অর্থাৎ আমাদের কি উষ্ণতা ধ্রুবক, তার মানে বয়লের সূত্র খাটাতে পারবো। তাহলে তখন আমাদের চাপটা বদলে 104 সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে এখন আমাদের অন্তিম চাপ, তোমরা কিন্তু লিখবে অন্তিম চাপ ব্র্যাকেটে P2, সেটা তাহলে কত, সেটা হচ্ছে তাহলে 104 সেন্টিমিটার এইচজি। ঠিক আছে, বলছে তাহলে তখন গ্যাসটির আয়তন কত হবে, অর্থাৎ আমাদের যে ফাইনাল আয়তন, তাহলে এখন আমাদের আয়তন জিজ্ঞাসা করছে, যেটা কি আমাদের V2, সেটা আমাদের কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি এবার কি লিখবো, এবার তাহলে লিখবো যে অতএব বয়েলের সূত্র অনুযায়ী, তাহলে বয়েলস ল অনুযায়ী, তোমরা বাংলায় লিখবে যে বয়েলের সূত্র অনুযায়ী পাই কি, পাই P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এবার মানটা বসিয়ে দেবো, আমাকে কার মান বার করতে বলছে, V2 এর মান বার করতে বলছে। তাহলে কি হবে, V2 মানে P1 V1 ডিভাইডেড বাই P2। V2 এর মান বার করতে বলছে, তো তাহলে V2 এই যে সাথে রয়েছে P2, P2 তো আমার চাই না, তাহলে P2 কে কি করবো, এদিকে পাঠিয়ে দেবো। P2 এদিকে গুণে আছে, তাহলে এদিকে আসলে কি হবে, ভাগে হবে। তাহলে কি হবে, P1 V1 ডিভাইডেড বাই P2।
এবার তাহলে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে আমাদের 76, V2 এর মান কত? V1 এর মান কত? 52 এবং P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 104। এবার দেখো 52 দিয়ে 104 কে কাটলে 2 এবং 2 দিয়ে যদি 76 কে কাটি তাহলে কত আসছে? আমাদের 38, 38 দুগুণে 38 16, হ্যাঁ ঠিক আছে 38। এবার এটা কি V2, V2 মানে কি আমাদের আয়তন, আয়তনের একক কি দিয়েছিল? মিটার কিউব। তাহলে আমি উত্তরটা কত লিখবো? মিটার কিউব। তাহলে আমি এবার লাস্ট লাইন কি লিখবো? আমি যখন অঙ্কের ভিডিও বলেছিলাম যে কি কি করতে হবে, কি বলেছিলাম লাস্ট লাইন আমাদের অ্যান্সার রিপোর্টিং কি, অতএব নির্ণেয় গ্যাসটির আয়তন 38 মিটার কিউব। একক সবসময় চেক করতে বলেছিলাম, করে নিয়েছি। এই যে মিটার কিউব এখানে দিয়েছিল, তাই কি এখানে আমি মিটার কিউবে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অন্তিম উষ্ণতা বেরোলো, বেরিয়ে গেল। ব্যাস, নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন বলছে, আচ্ছা এগুলো কিন্তু সব মাধ্যমিকের কোশ্চেন, এটা মাধ্যমিক 2019 সালের কোশ্চেন কোথায়, আমি ডেটগুলো লিখে আনতে ভুলে গেছি, বাট এখানে 4টে অঙ্ক করেছি, সবকটা মাধ্যমিকের প্রশ্ন। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো যদি নিজের থেকে পারো তার মানে বুঝবে যে তুমি মাধ্যমিকের জন্য ক্যাপেবল হয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা তারপরের প্রশ্ন কি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেন্টিমিটার এক্সি চাপে আয়তন হয় 500 সেন্টিমিটার কিউব, ওই উষ্ণতায় 60 সেন্টিমিটার এক্সি চাপে গ্যাসের আয়তন কত হবে? দেখো কথাটা বলছে কি ওই উষ্ণতায়, তার মানে উষ্ণতা আমি চেঞ্জ করিনি, তাই তো, তার মানে আমার বয়েলের সূত্র খাটাতে পারবো আমি। তাহলে আগে আমার চাপটা বলে দিচ্ছে 90, তখন আয়তনটা ছিল 500, এখন আমার চাপটা বদলে করে দিল 60, বলছে আয়তন কত হবে? তাহলে একই উত্তর, মানে একই ধরন। তাহলে আমি কি বলবো, প্রথমে চাপ ছিল মানে P1 সেটা কত? 90 সেন্টিমিটার এইচজি। তাহলে তোমরা কি লিখবে যে গ্যাসের প্রাথমিক চাপ P1 ইজ ইকুয়াল টু 90 সেন্টিমিটার এইচজি। ঠিক আছে, পরবর্তী চাপ কত হয়ে গেল? পরে আমি চাপটা বদলে P2 করলাম কত? 60 সেন্টিমিটার এইচজি। প্রথমে যখন আমাদের 90 ছিল তখন আয়তন কত ছিল? তখন আয়তনটা আমাদের প্রাথমিক আয়তন কত লিখবো আমি? 500 সেন্টিমিটার কিউব। পরে যখন 60 সেন্টিমিটার ইঞ্চি চাপ হয়ে গেল তখন আমি কি বলছি, গ্যাসের আয়তন কত হবে? তাহলে V2 কি আমার কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি কি বলবো, আবারও বলবো যে আমাদের বয়েলের সূত্র বা বয়েলস ল অনুযায়ী আমাদের কি হবে? আমাদের হবে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, তাই তো। তাহলে এখান থেকে V2 এর মান কত আসছে? V2 এর মান এগেইন P2 আমার লাগবে না, তাহলে কি ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে? ভাগে চলে আসবে। এবার তাহলে সলভ করি, P1 এর মান কত? 90, V1 এর মান কত? 500, আর P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 60। তাহলে একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে যদি কাটি তাহলে এখানে 2, 3 দিয়ে কাটলে এখানে 3, 2 দিয়ে যদি আমি কি 500 কে কাটি তাহলে কত আসছে? 250, 250 কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? আমাদের 750। এবার আমাদের V2, V2 কত? V2 হচ্ছে আমাদের আয়তন, তাই তো। আয়তন কিসে দিচ্ছিল? এই যে আয়তন, আয়তন আমাদের সেন্টিমিটার কিউবে দিচ্ছিল। তাহলে এখন আমি উত্তরটা কিসে লিখবো? এখন কিন্তু আমি উত্তরটা লিখবো সেন্টিমিটার কিউবে, যা দেবে তাই হিসেবেই কিন্তু আমাকে এককটা লিখতে হবে। তাহলে উত্তর কত হলো? উত্তর হলো কিন্তু আমাদের 750 সেন্টিমিটার কিউব। তাহলে আমি কি লিখবো? অতএব নির্ণেয় গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব। বোঝা গেল? এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি, কোন তাপমাত্রায় 800 মিলিমিটার এসডি চাপ পারস্তম্ভের চাপে, মানে আমাকে প্রথমে চাপ দিয়েছে, কোন গ্যাসীয় পদার্থের আয়তন 80 সেন্টিমিটার কিউব, তার মানে আয়তন দিয়েছে। একই তাপমাত্রায়, তার মানে আমি কি তাপমাত্রা বা উষ্ণতা একই রেখেছি, তার মানে কি বয়েলের সূত্র খাটবে। কোন চাপে, তাহলে আমাকে চাপটা বার করতে বলছে। ঠিক আছে, এটা মাধ্যমিকের প্রশ্ন না, এটা আমাদের টেক্সট বুকের প্রশ্ন। ওই গ্যাসের আয়তন এত হবে, তার মানে আমাকে কি বলছে? আমাকে বলছে প্রাথমিক চাপ হচ্ছে 800 মিলিমিটার এইচজি, তখন আয়তনটা কত? 80 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, বলছে একই তাপমাত্রায় কোন চাপে, তার মানে আমাকে চাপ বার করতে বলছে, অর্থাৎ অন্তিম চাপ P2 কোয়েশ্চেন মার্ক, এবং গ্যাসের আয়তন তখন হবে 100 সেন্টিমিটার কিউব। তাহলে V2 আমাকে বলছে 100 সেন্টিমিটার কিউব। তাহলে এটা আমাদের অন্তিম আয়তন। আমাকে কিন্তু লিখতে হবে যে প্রাথমিক চাপ ব্র্যাকেটে P1 800 মিলিমিটার এইচজি, প্রাথমিক আয়তন ব্র্যাকেটে V1 ইজ ইকুয়াল টু 80 সেন্টিমিটার কিউব, অন্তিম চাপ ব্র্যাকেটে P2 কোয়েশ্চেন মার্ক, আর অন্তিম আয়তন ব্র্যাকেটে V2 ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার কিউব। এবার আমি কি বলবো, যেহেতু আমাদের তাপমাত্রা ধ্রুবক, একই তাপমাত্রা বলে দিয়েছে, তাই আমরা এখানে কি লাগাবো? আমরা এখানে লাগাবো বয়েলের সূত্র। আর বয়েলের সূত্র আমাদের কি বলে? বলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এবার কার মান বার করতে হবে? কার মান বার করতে হবে আমাদের P2 এর মান বার করতে হবে। তাহলে V2 লাগবে না, তাহলে V2 কে এদিকে ভাগে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? P1 V1 ডিভাইডেড বাই V2। তাহলে আমাদের P2 কত দাঁড়াবে? মানগুলো বসিয়ে দিই। P1 এর মান কত? P1 এর মান হচ্ছে আমাদের 800, তাহলে এখানে 800 বসাই। আচ্ছা ভালো কথা, V1 এর মান কত? V1 এর মান হচ্ছে আমাদের 80, ভালো কথা। আচ্ছা এখানে V2 কত? V2 হচ্ছে আমাদের 100, তাহলে এখানে কত বসিয়ে দেবো? 100 বসিয়ে দেবো। 100 দিয়ে 800 কে কাটলে কত হবে? 8, আর 8 গুণ 80, 8 8 64, আর দিকে শূন্য, তাহলে কি হলো? 640। এবার P2 কি আমাদের অন্তিম চাপ, তাহলে চাপ কোথায় আছে? এই যে আমাদের চাপ, চাপের একক কি দিচ্ছে? মিলিমিটার এইচজি। তাহলে আমার এখানে এককটা কি হবে? এখানে এককটা হবে মিলিমিটার এইচজি। তাহলে অতএব নির্ণেয় চাপ কত হবে? 640 মিলিমিটার এইচজি। বোঝা গেল? আশা করি বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। বাহ, খুব ভালো প্রশ্ন। কি বলছে? নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে বয়লের সূত্র খাটবে, কারণ আমাদের কি তাপমাত্রা ধ্রুবক। কিছু পরিমাণ বলছে মানে আমাদের গ্যাসের ভরটা ধ্রুবক। ঠিক আছে, মানে আমাদের পরিমাণটা আমি স্থির রাখছি। আচ্ছা, গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো।
ভালো কথা। তার মানে আমাদের প্রাথমিক আয়তন মানে যেটা আমাদের V1 সেটা যদি আমাদের V হয়ে থাকে তাহলে অন্তিম আয়তন কত? অর্ধেক হয়ে গেছে, মানে কি V/2 হয়ে গেছে। তাহলে বলছে আমাদের চাপ বৃদ্ধির পরিমাণ, তাহলে আমাকে আগে বার করতে হবে যে চাপটা কত ছিল। তাহলে ধরে নিই যে আমাদের P1 কত, P1 হচ্ছে আমাদের, ধরি আমরা P, তাহলে P2 আমাকে বার করতে হবে। ধরে নিলাম আগে আমাদের P রয়েছে, পরে কত সেটা বার করব, করে যদি আমি বিয়োগ করে দিই তাহলেই আমাদের চাপ বৃদ্ধির পরিমাণ পেয়ে যাবো। তাহলে আমরা কি করব, আবার লাগাবো P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এবার মানগুলো বসাও, P1 মানে কত P, V1 মানে কত V1 মানে হচ্ছে আমাদের V, P2 মানে কত P2 আমাকে বার করতে হবে, তাহলে এটাই কিন্তু আমাকে বার করার জিনিস, ঠিক আছে। এবং তারপর কি আমাদের V2 হচ্ছে V/2। ভালো কথা। তাহলে এখান থেকে দেখো তো আমাদের P2 র মান কত, তাহলে P2 র মান বার করতে হবে, তাহলে কি হচ্ছে PV, এদিকে দুই ভাগে আছে তাহলে ওদিকে গেলে কি হবে গুণ হয়ে যাবে, আর এদিকে V ওপরে রয়েছে তাহলে এদিকে কি ভাগে চলে আসবে, তাহলে VV দেখো কেটে গেল, তার মানে কত হলো 2P। তার মানে আমাদের P1 কত ধরেছিলাম, P1 ধরেছিলাম P, আচ্ছা, আর P2 কত বেরোলো, P2 বেরোলো আমাদের 2P। তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ, তাহলে আমি পার্সেন্টেজে বের করে দিই, তাহলে করি যে পার্সেন্টেজ চাপ বৃদ্ধি মানে কতটা চাপ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা সবাই জানো তো যে পার্সেন্টেজ কি করে বার করে, ডেল্টা পি, অর্থাৎ কতটা চাপ পরিবর্তন হয়েছে যে কোনো জিনিসের জন্য। ধরো তোমাকে এখানে দিলে পার্সেন্টেজ ভর বৃদ্ধি, তাহলে কি করবো ডেল্টা ভর, অর্থাৎ কতটা ভর বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, ডিভাইডেড বাই প্রাথমিক চাপ বা প্রাথমিক ভর যা দেবে তোমাকে, যার পার্সেন্টেজ বার করছো তার প্রাথমিক অবস্থা গুণ 100%, এটা করলে হচ্ছে আমাদের পার্সেন্টেজ বেরোয় সবসময়। তাহলে আমাদের ডেল্টা পি মানে কি কতটা চাপ বৃদ্ধি পেয়েছে, কতটা বেরিয়েছে, লাস্টে আমাদের 2P হয়ে গেল, আগে P ছিল, তার মানে 2P থেকে P বিয়োগ করতে হবে, ডিভাইডেড বাই P1, P1 কত, P1 হচ্ছে আমাদের P গুণ 100%, তাহলে 2P থেকে P যদি বাদ দিই তাহলে কত হবে, তাহলে P আসবে, আর নিচে রয়েছে P, তাহলে P কেটে গেলে 1, তাহলে 1 গুণ 100 মানে কত 100%। তার মানে আমাদের চাপ বৃদ্ধি কত, চাপ বৃদ্ধি হচ্ছে আমাদের 100%। তার মানে আমি কি বলবো যে চাপ আমাদের 100% বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? এমনিও ভাবো না যে আমাদের প্রথমে P ধরেছিলাম, পরে 2P হয়ে গেল, তা 100% বৃদ্ধি পেলেই তো দ্বিগুণ হয়। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবার লাস্ট টপিক আমাদের কি, বয়েলের সূত্রের লেখচিত্র। দেখো লেখচিত্র আমি ডিটেলসে বোঝাবো যখন আমাদের সবকটা সূত্র হয়ে যাবে, এখন আমি হালকা করে বোঝাচ্ছি, ঠিক আছে, এর লজিক দেবো আমি প্রপারলি, কখন উষ্ণতা পরিবর্তন হবে, কোন উষ্ণতাটা বড় হবে, এই কোশ্চেনগুলো কিন্তু আসে, যেগুলো কিন্তু একটু ভালো ভালো টাইপের প্রশ্ন, ঠিক আছে। তো আমি ওগুলো করাবো কিন্তু সবকটা হয়ে গেলে, কারণ ওখানে আমাদের স্লোপের কনসেপ্ট লাগে, যে স্লোপের কনসেপ্টটা একটুখানি আমি স্ট্রেট লাইন পড়াবো, আর পিভি ইকুয়াল টু এনআরটি হলে তবেই স্লোপটা বোঝাতে পারবো, তাই আমি ওর জন্য ওয়েট করছি। দেখো আমাকে বলবে যে পি বনাম ভি এর লেখচিত্র অঙ্কন করো এবং তার প্রকৃতি বলো। প্রকৃতি এখানে লেখা রয়েছে বা এখানে গ্রাফের পাশে লেখা রয়েছে, সেগুলো হচ্ছে প্রকৃতি, এবং এটা হচ্ছে আমাদের গ্রাফ যেটা আমি দেখাচ্ছি। দেখো যখনই আমাদের, আমি ওই এক্সাম্পলটায় চলে যাই, কোন এক্সাম্পল, এই যে পেয়ে গেছি যেটা। দেখো আমি বলছি যে আমাদের এই যে গ্রাফ, এখানে আমাদের পি ভার্সেস ভি গ্রাফ অঙ্কন করছি, এখানে পি ভার্সেস ভি গ্রাফ অঙ্কন করছি, ডিপেন্ড করে না যে কোনটা কোন দিকে লিখছি, সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পি আর এটা কি আমাদের ভি, তাই তো। এবার আমি বলছি যে প্রথমে আমাদের যখন গ্যাসের চাপ 1 atm ছিল, আচ্ছা আমি এখানে একটু মার্কিংটা করে নিই, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 এরকম থাকবে, এখানেও 1, এখানেও 2, এখানেও 3, এখানেও 4, এখানেও কোথাও 5 এরকম থাকবে। বোঝা গেল? আচ্ছা এবার আমাকে বলছে গ্যাসের চাপটা 1 atm যখন, তখন 5 লিটার, তাহলে 1 atm এ 5 লিটার, তার মানে কোথাও একটা এরকম জায়গায় থাকবে। ভালো কথা, তাহলে এরকম জায়গায় পয়েন্ট করলাম। আচ্ছা 2 atm হলে 2.5 লিটার থাকবে, তাহলে 2 atm এ 2.5 লিটার, তার মানে কি এইটা 2 এর ঘর, তার মানে মোটামুটি এরকম জায়গায় থাকবে। ভালো কথা। তারপর আমাকে বলছে 3 atm এ 1.67 থাকে, তাহলে এই যে 1.67, তাহলে কি মোটামুটি এরকম জায়গায় থাকবে। ভালো কথা। তা বলছে 4 atm হলে 1.25 এ থাকবে, তাহলে এই যে 4 আর 1.25 মানে কি মোটামুটি এরকম একটা জায়গায় থাকবে, তাহলে এটাও হয়ে গেল। তারপর বলছে যখন 5 লিটার 5 atm চাপ দেবো না তখন 1 লিটার হয়ে যায়, তাহলে 5 atm চাপ আর আয়তন কি 1 লিটার, তার মানে কি এখানে থাকবে। এবার যদি আমি গ্রাফটাকে কনভার্ট করে দিই, তাহলে গ্রাফটাকে আমি যদি যোগ করে দিই, তাহলে গ্রাফটা কেমন হয়ে দাঁড়ালো, গ্রাফটা কিন্তু এরকম হয়ে গেল। আর এই শেপটাকেই আমরা বলি সমপরাবৃত্ত। কি বলি, এটাকে বলি আমরা সমপরাবৃত্ত, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পি ভার্সেস ভি যখন গ্রাফ অঙ্কন করব তখন সেটা কিন্তু আমাদের সমাপরাবৃত্ত হয়। এবার আমাকে কি এত ভাবতে হবে, আমি তো দাদা বুঝতে কম পারি না। তুমি সবসময় মনে রাখবে যে যখন আমাদের ভি ভ্যারিজ আস 1/পি, তো মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক যখনই হয় তখন গ্রাফটা কিন্তু আমাদের সমপরাবৃত্ত হয়ে দাঁড়ায়। বোঝা গেল? তাহলে এটাও আমাদের সমপরাবৃত্ত হবে, এটাও যদি হয় তাহলে কি আমাদের সমপরাবৃত্ত হবে। এখানে পি দিচ্ছি এখানে ভি দিচ্ছি, নাকি এখানে ভি দিচ্ছি এখানে পি দিচ্ছি, সেটা কিন্তু আমাদের ম্যাটার করে না। আচ্ছা আমি এখানে গ্রাফটা দুটোই একই বসিয়ে দিয়েছি, আমি গ্রাফটা নোটসে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমাকে বলে পিভি বনাম পি লেখচিত্র বার করতে, দেখো এবার কনসেপ্টটা কি, এবার কনসেপ্ট হচ্ছে পিভি বনাম, বলছে পিভি বনাম পি এর লেখচিত্র বার করতে বা পিভি বনাম
ভি এর লেখচিত্র বার করতে। দেখো আমি যখন আমাদের গাণিতিক রূপ বললাম তখন কি বললাম যে ভি ভ্যারিজ এস 1/p, কন্ডিশনটা লিখছি না যে নির্দিষ্ট ভর এবং চাপের জন্য, বা লিখেই দিই। ঠিক আছে, এগুলো কি আমাদের ধ্রুবক থাকতে হবে। তাহলে যখন এগুলো ধ্রুবক থাকবে তখন আমি কি বললাম যে পি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বেরোবে। তার মানে আমি কি বলছি যে পি এর মান যাই হয়ে যাক, ভি এর মান যাই হয়ে যাক, পি বাড়লে ভি কমে যাবে অটোমেটিকলি, পি যদি কমে তাহলে ভি অটোমেটিকলি বেড়ে যাবে। এদের গুণফলটা সবসময় ধ্রুবক থাকবে। তার মানে আমি কি বলতে পারি যে পি ও ভি এর গুণফল সর্বদা ধ্রুবক, এটাই বলতে পারি তো এখান থেকে। তার মানে কি আমি পি বাড়াচ্ছি কমাচ্ছি ম্যাটারই করে না, পিভি এর মান সব সময় একই থাকবে। তার মানে একটা এরকম সরলরেখা হবে, তাহলে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। এই জিনিসটাই আমি যদি ভি এর জন্য বলি, ভি বাড়ুক কমুক যাই আসে না, পিভি এর গুণফল সর্বদা ধ্রুবক হবে, অর্থাৎ সরি, আমাদের ভি অক্ষের সমান্তরাল সরলরেখা দাঁড়াবে। বোঝা গেল তাহলে আমাদের গ্রাফ। তাহলে আমাদের এই যে গ্রাফটা সেটা পিভি ভার্সেস পি যখন করতে বলবে তখন আমি কি বলবো, পি অক্ষের সমান্তরাল। এই গ্রাফটাই যদি পিভি ভার্সেস ভি বলতো, ঠিক আছে, তাহলে আমি কি বলতাম, ভি অক্ষের সমান্তরাল, তাহলে গ্রাফটা এরকম হয়ে যেত। বোঝা গেল, যেটা কিন্তু এখানে লেখা আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের গ্রাফের কনসেপ্ট। এইবার এই গ্রাফের মধ্যে আরো এরকম দুটো তিনটে গ্রাফ দেওয়া যায়, তখন আমরা বলবো যেটা একটা আইসোথার্মাল গ্রাফ, এবং তার মধ্যে থেকে আমাদের টেম্পারেচার বাড়ে কি কমে সেটা কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, তার জন্য আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি লাগবে। তো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি কমপ্লিট করার পর আমি ওটা দেখাবো সব গ্রাফ একসাথে। তো আশা করি আজকের সেশন তোমাদের খুব ভালো লেগেছে। পুরো সেশনটাকে ভালো করে যারা কমপ্লিট করলে তাদেরকে মেনি মেনি কংগ্রাচুলেশনস। আর বাকি লেকচার্স গুলোকেও ভালো করে কমপ্লিট করো। এই সিরিজ যারা ভালো করে ফলো করবে তাদের ফুল মার্কস নিশ্চিত, এটুকু আমি কনফার্ম করতে পারি। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট লেকচারে।